নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। এই ইডিয়েট, চোখে দেখতে পাও না নাকি? নাকি তোমার চোখে অন্ধত্বের চশমা পরানো আছে? আমার গাড়ির কি হাল করেছো দেখো। তোমার কি বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই? আরে ম্যাম শান্ত হন। আপনি তো দেখি একেবারে আগ্নেয়গিরির থেকেও বেশি উত্তপ্ত হয়ে গেছেন। একটু দাঁড়ান, আগে আমার ফড়িংয়ের কপালটা দেখি। বেচারার নিশ্চয়ই খুব লেগেছে। আপনার গাড়ির বডিটা তো বড্ড শক্ত, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। কি দুঃসাহস! একে তো তোমার এই টিনের ডাব্বাটা দিয়ে ধাক্কা মেরেছো আমার লেটেস্ট মডেলের সেডানে, আবার তুমি কিনা বলছো তোমার বাইকে লেগেছে। তোমার কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে? তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত। ম্যাম, আপনার গাড়িটা হয়তো দামি, কিন্তু গাড়ির যতটা না ক্ষতি হয়েছে আপনার রাগটা তার থেকেও অনেক বেশি মনে হচ্ছে। হি হি হি। যাই হোক, দেখুন সামান্য একটা লাভ বাইট লেগেছে, চিন্তা করবেন না। হোয়াট? চিন্তা করব না বলে কি এই ছেলে? তোমার তো মাথা টাথা নষ্ট দেখা যায়। আমার গাড়ির বেহাল দশা করে সে বলে সামান্য লেগেছে। আর লাভ বাইট মানে? কিসের লাভ বাইট? পুচকি একটা ছেলে, কার সাথে কি বলতে হয় জানো না? আজব, খারাপ কি বলেছি? যাই হোক, প্রেম ভালোবাসার মতো আপনার গাড়ির এই চোটটাও সময়ের সাথে সাথে ফিকে হয়ে যাবে। তবে কথা দিচ্ছি, আজ দুপুরের মধ্যে আমার পার্ট টাইম টিউশনের টাকা দিয়ে একজন ভালো মেকানিক দিয়ে ঠিক করিয়ে দিব। তোমার পার্ট টাইম টিউশন? তোমার এই ফোরিং আর তোমার এই টিউশনের টাকা দিয়ে আমার গাড়ির রঙের খরচ উঠবে? আর কথায় কথায় লাভ, প্রেম, লাভ বাইট এসবের মানে কি? তোমার পরিচয়পত্র দাও, আমি প্রিন্সিপাল স্যারকে ডাকবো। এই বেয়াদবি ক্ষমা করা যায় না। ম্যামের কথা শুনে আকাশ এবার একটু থমকে যায়। সে কি কথা, প্রিন্সিপালকে ডাকবে? সে তো ম্যাডামকে খারাপ কিছু বলেনি, তার কথাবার্তাই এমন। এতক্ষণ কথা হচ্ছিল কলেজের একমাত্র রাগী ম্যাডাম নদী আর জুনিয়র দুষ্টু ছাত্র আকাশের। আজকের সকালটা ছিল ভীষণ সুন্দর। রূপসী বাংলা কলেজে গেটের সামনে নতুন ইংরেজি শিক্ষিকা নদী রহমান তার চকচকে কালো সেডানটি নিয়ে একেবারে মডেলিংয়ের ভঙ্গিতে প্রবেশ করেছিল। পরনে ছিল হলুদ শাড়ি, চোখে সানগ্লাস আর মুখে আত্মবিশ্বাসের কঠিন ভাব, যা দেখে মনে হতো যেন উনি ইংরেজি ব্যাকরণের একটি জীবন্ত কঠিন সূত্র। তিনি এমনভাবে গাড়ি চালাচ্ছিলেন যেন রাস্তাটা তার ব্যক্তিগত ক্যাটওয়াক র্যাম্প। কিন্তু বিধাতার চিন্তা ছিল অন্য কিছু। তিনি জানতেন না তার এই পারফেক্ট এন্টিকে সামান্য একটি পুরনো স্কুটার ব্রেক ফেল করতেই আসছে। কলেজের গেট থেকে ঠিক সামান্য ভেতরে আকাশের পুরনো স্কুটারটি হঠাৎই গতি বাড়িয়ে এসে পড়ল ম্যাডামের গাড়ির সামনে। আকাশ এটিকে ফড়িং বলে ডাকত আদর করে। সে শেষ ক্লাসের ঘন্টা বাজার 2 মিনিট আগে ক্লাস থেকে নেমে সোজা বাইকে চড়ে বসে দ্রুত বাইক চালাতে লাগলো, কারণ আজ তার প্রিয় ক্রিকেট দলের খেলা, যেটি প্রায় হেরে যাচ্ছে। তাই সে সেটা নিয়ে রাফির পাঠানো মেসেজে এতটাই ডুবেছিল যে পৃথিবীর আর কোনো কিছুর প্রতি তার খেয়াল ছিল না। আর ঠিক তখনই ঘটল প্রেমের সূচনা পূর্ব। ফড়িংয়ের ডান দিকটা সজোরে চুমু দিয়ে নদী ম্যাডামের ব্র্যান্ড নিউ সেডান গাড়ির বাম্পারকে শব্দটা এমন হলো যেন দুটো টিনের বাক্স এনে অপরটাকে স্যালুট করলো। ম্যাডামের কথা শুনে আকাশ এবার একটু ঝুঁকে কাঁধ ঝাঁকিয়ে হাসি দিয়ে বলল, ম্যাম, পরিচয় তো দিতেই হবে। ম্যাম বলে কথা, আমি আকাশ, কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। আর ক্ষতিপূরণের কথা বলছেন, অবশ্যই দেব। তবে এখন পকেট একেবারে বাংলাদেশ ব্যাংকের ভল্টের মতো খালি। আর ম্যাম, একটা কথা বলি, আপনি আমাকে বেয়াদব বলছেন, কিন্তু আপনি নিজে কি চোখে দেখে চলেন না? আমি চোখে দেখি না মানে? তুমি ধাক্কা মেরে উল্টে আমাকে জিজ্ঞেস করছো? আমি তো দেখছিলাম ম্যাম, খুব ভালো করেই দেখছিলাম, কিন্তু আপনার মতো এত সুন্দর স্বর্ণকেশী একজন টিচার এত দ্রুত এসে আমার সামনে ব্রেক করবেন, সেটা তো আর
আমার গরিবের বাইক কল্পনাও করতে পারিনি। আপনি হঠাৎ ব্রেক করে আমার ফড়িংয়ের গতিপথ আটকে দিয়েছেন। দোষ তো আপনারও কিছুটা। আকাশ বেশ দুষ্টু ছেলে, এর কথা এমনই। তার এই রসিকতা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা এবার আজ ফিসফিস করে নয় সরাসরি হেসে উঠল। নদী ম্যামের রাগের পারদ যেন হঠাৎ করেই কমে গেল, কারণ এই ছেলেটা নির্লজ্জ, উত্তর আর ফাজলামোর সাথে তিনি পারবেন না। এতক্ষণে বেশ বুঝে গেছেন সেটা। কলেজের ছাত্রছাত্রীরা সবাই হাসছিল, কারণ নদী ম্যাডাম প্রচণ্ড রাগী, আর এমন একজনকে ম্যাডাম দমিয়ে দেওয়া চারটিখানি কথা নয়। নদী ম্যাডাম আর কথা না বাড়িয়ে গাড়ির দরজা সজোরে বন্ধ করে ভেতরে ঢুকলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন এই ছেলেকে তিনি ক্লাসরুমে শিক্ষা দেবেন, দিয়ে ছাড়বেন। আজ পর্যন্ত তাকে এতটা অপমানিত কেউ করেনি। তিনি এই কলেজের শিক্ষিকা, তার চেয়েও বড় পরিচয় তিনি এই শহরের নামি দামি কোম্পানিগুলোর মধ্যে একটির ওনার। অবশ্য তার বাবাই তাকে এই সম্পত্তির উত্তরাধিকারী করেছেন। বড়লোক বাবার একমাত্র মেয়ে, সাথে ধনী শিক্ষিকা এবং আর সুন্দরী কোনোটারই কমতি নেই তার। তাই মানুষ ভালো হলেও অহংকার কিন্তু কম নেই তার মধ্যে। সেই নদীকে রাগিয়েছে, আর সেটা তিনি ভুলে যাবেন তা তো হতে পারে না। প্রথম ক্লাসের ঘন্টা পড়তেই নদী ম্যাম অত্যন্ত গম্ভীর মুখে ফাইনাল বর্ষের ক্লাসে ঢুকলেন। তার চোখে প্রতিশোধের আগুন। তিনি প্রমাণ করে ছাড়বেন যে তিনি শুধু সুন্দরী নন, কঠিন বুদ্ধিমত্তারও অধিকারী। তিনি এসেই কোনো ভূমিকা না করে বোর্ডের এক কোণে কয়েকটি জটিল ও কঠিন ইংরেজি শব্দ লিখে ফেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে আকাশ এসে দাঁড়ালো। যদিও আকাশ ভয় পাবার ছেলে নয়, তবুও সকালের ঘটনা মনে করে একটু ঢোকিল। শতক ম্যাডাম তো, তাই সে অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে মাথা নিচু করে বলল, আসতে পারি ম্যাম? নদী ম্যাডাম তার দিকে না তাকিয়েই বোর্ডের দিকে মনোযোগ দিতে দিতে বলেন, যদি ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার মানসিকতা থাকে তবেই এসো, নতুবা বাইরে থাকো। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব। তোমাকে আমার চেনা হয়ে গেছে, তাই ক্লাসে সেভাবেই থাকবে যাতে ক্লাসে কারো অসুবিধা না হয়। ম্যাম, আপনার ক্লাসে সবসময়ই শৃঙ্খলা থাকবে, নো টেনশন। কারণ শৃঙ্খলা বজায় রাখতেই তো আমি আছি। হি হি হি। কি বল তাই না রাফি? ক্লাসে ঢুকে রাফির পাশে বসলো আকাশ। বাকিরা হাসতে লাগলো। নদী ম্যাম ইগনোর করে বোর্ডে বেশ কিছু কঠিন শব্দ লিখতে শুরু করলেন। এরপর তিনি কঠিন কিছু ব্যাকরণ আলোচনা করলেন। ক্লাসে সবাই মাথা নিচু করে নোট করছে, কিন্তু একজন বাদে, সে হলো আমাদের বস আকাশ। এবার নদী ম্যাডাম বোর্ডে একটা কঠিন শব্দ লিখে সেটির অর্থ ও প্রয়োগ ব্যাখ্যা করে। তবে শব্দ আর ব্যাখ্যাটি বেশ রোমান্টিক শব্দ ছিল। ছেলেমেয়েরা একে অপরের দিকে তাকাতে থাকলো। ম্যাডাম এমন কিছু লিখতে তারা যেন ভাবেইনি। ক্লাসে পিনপতন, নীরবতা। রোমান্টিক উদাহরণের কথা শুনে ছাত্রছাত্রীরা আরও দ্বিধায় পড়ে গেল। ঠিক তখনই ক্লাসের একদম পেছনে বেঞ্চ থেকে সেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আকাশ পেছন থেকে বেশ জোরে জোরে বলে উঠল, ম্যাম, আপনি কি ডিকশনারির সব কঠিন শব্দ গিলে এসেছেন নাকি? মনে হচ্ছে যেন আপনি আমাদের ইংরেজিতে পিএইচডি করাচ্ছেন, আর বোর্ডে ওটা কি রোমান্টিক কনটেক্সট লিখছেন। এই শব্দ তো শুনলে প্রেমিকাও ব্রেকআপ করে দেবে। আকাশের কথায় ক্লাসে হাসির বন্যা বয়ে গেল। নদী ম্যামের মুখে এবার রাগে শক্ত হয়ে গেল। তিনি কঠিন চোখে আকাশের দিকে তাকালেন, তারপর বলেন, যিনি এই জ্ঞানগর্ভ মন্তব্যটি করলেন, তিনি অনুগ্রহ করে সামনে এসে দাঁড়ান। এই ছেলে, এই তোমার কি মনে হয় তুমি এখানে ফাইজলামো করতে এসেছো? আকাশ বেঞ্চ থেকে নেমে ম্যাডামের ডেস্কের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। মুখে অসহায় ছাপ, কিন্তু মনে মনে দুষ্টামি নিয়ে বলল, জি ম্যাম, আমি সেই হতভাগ্য রসিক। তবে ম্যাম, আমি তো ফাইজলামো করছি না, আমি শুধু সহজ শিক্ষার পক্ষে ওকালতি করছি। ধরুন, আপনি যখন এত কঠিন শব্দ শেখান, তখন আমাদের মাথায় একটা কম্পিউটার ভাইরাস ঢুকে যায়। আমরা শিখব কি করে? আপনি হয়তো খুব সিরিয়াস মানুষ, কিন্তু আপনার ক্লাসটা
অন্তত একটু কমেডি হওয়া উচিত। আমরা তো আর আপনার মতো এত সিরিয়াস নই। আকাশ, আমার ক্লাসে ফাজলামো নয়। তুমি ক্লাসের সীমা ছাড়াচ্ছ। তুমি এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও এবং ক্লাসের বাইরে গিয়ে পারফান্টরি শব্দের 3টি ফানি ডায়লগ তৈরি করে তারপর ক্লাসে ঢুকবে। এটাই তোমার শাস্তি। যাও। ম্যাডামের রাগ দেখে সবার হাসি থেমে যায়। ম্যাডাম এবার কিছুতে যেন আকাশকে আর সহ্য করতে পারছিলেন না। আকাশ ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে একটা করুণ মুখভঙ্গি করে, চোখে জল আনার চেষ্টা করে বলে, আহারে, ম্যামের রাগ দেখে মনে হচ্ছে তার প্রেমিক অন্য কারো হাত ধরে হেঁটে যাচ্ছে। ঠিক আছে ম্যাম, আমি আপনার আদেশ মেনে নিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলি ম্যাম, বাইরে থেকে আপনাকে যতটা রাগী আর গম্ভীর মনে হচ্ছে, আপনার মনটা কিন্তু নিশ্চিতভাবেই মিষ্টি গুড়ের মতো নরম, তাই না? কারণ কঠিন মনের মানুষ এত সুন্দর আর মিষ্টি হতে পারে না। আমি বাইরে গিয়ে আপনার জন্য সুন্দর ডায়লগ তৈরি করছি। বিদায়। আকাশ অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে স্যালুট করে ক্লাস থেকে বেরিয়ে গেল। সবাই হাসতে হাসতে শেষ। নদী ম্যাম তো তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তিনি বুঝতে পারছিলেন না এই ছেলের সঙ্গে কিভাবে মোকাবিলা করবেন। তার রাগী মুখে সামান্য হলো একটা অদ্ভুত হাসি খেলে গেল, কারণ এরকম কাউকে তিনি প্রথম দেখলেন। ছেলেটা পাগল আছে। দুপুরে ক্যান্টিনে বসে আলুপুরি খাচ্ছে আকাশ, তার পাশে রাফি বসে আছে। আকাশ ততক্ষণে সেই রাগী ম্যাডামের প্রেমে পড়ে গেছে। রাফিকে নিজের প্রেমে পড়ার গল্প বলছিল। ম্যাডামকে দেখে টাস্কি খেলাম রে ভাই। এত সুন্দর মেয়ে এর আগে কখনো দেখিনি, হোক সিনিয়র হোক ম্যাডাম, কিন্তু আমার কাছে সে অতুলনীয়। আমি শেষ ভাই, আমি শেষ। ওই চোখে, ওই ঠোঁটে, ওই চাহনিতে। বিভৎ চোখে রাফিকে সেই কথাই বলছিল আকাশ, আর রাফি তা শুনে হাসতে হাসতে নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। আকাশের ক্লাস থেকে বের হয়ে যাওয়ার ঘটনাটাও তখন ক্যান্টিনে হট টপিক। রাফি হাসতে হাসতে প্রায় কেঁদে দিল, তারপর হাসি থামিয়ে চোখের জল নিয়ে বলল, কিরে পাগল, তুই তো দেখি প্রথম দিনেই ম্যামের প্রেমে প্রেমপত্র লিখে দিয়ে এলি। তোর মতো একটা গরিব ছাত্র যদি এই হাইফাই ম্যামকে পছন্দ করে, তাহলে তো সেটা বলিউড গল্পের থেকেও বেশি ফ্যান্টাসি। তুই ওই রাগী ম্যামকে পছন্দ করেছিস, নাকি তোর জীবনটা বরবাদ করতে চাইছিস? মাথাটা ঠিক তো? দেখ রাফি, পৃথিবীতে দুটো জিনিস সব থেকে বেশি চ্যালেঞ্জিং। এক হলো আইপিএলের শেষ ওভারে ছক্কা মারা, আর 2 হলো একজন রাগী মেয়ের মন জয় করা। ম্যামের রাগটা অসম্ভব কঠিন, কিন্তু আমি নিশ্চিত তার মনটা খুবই নরম। আমি দুটোই মোকাবেলা করতে প্রস্তুত। বিশ্বাস কর, আমি এত সুন্দরী হটি রাগী ম্যাডাম মেয়ে আর একটাও দেখি নাই। এই বেটা দেখলেই তো শাহরুখ খানের মতো জড়িয়ে ধরতে ইচ্ছে করে রে। বাহ, তুই তো দেখছি মিশন ইম্পসিবলের নায়ক। ম্যাডাম তো তোকে দেখলেই আগুন পানি হন। তুই কি মনে করেছিস তিনি তোর প্রেম মেনে নেবেন? তোর এই ছেঁড়া শার্ট আর জীর্ণ স্কুটার দেখে তার পরিচয় জানোস তুই? আর তুই তো বেটা একটা ভূতের প্রেমে পড়ছিস। ওইটা একটা মেয়ে, না আছে রস, না আছে রসকস, খালি রাগ। যদি ভূতি আমার সুখ হয় তবে তাই সই। এই রাগী ম্যামই যদি আমার জীবনের ইংরেজি গ্রামারের মতো সব ভুল শুধরে দিতে আসেন, আমার পকেটে টাকা কম থাকতে পারে, কিন্তু আমার মনটা গোল্ড মেডেলিস্ট। আহারে, আমার রোমিও ডুবে ডুবে জল খেতে শুরু করেছে একদিনেই। কি দশা হয়েছে রে তোর ভাই। না রে বন্ধু, সত্যি আমি জানি ভালোবাসা কোনো ব্যাংকের ব্যালেন্স দেখে হয় না। ভালোবাসা হয় শুধু মনের বন্ডের মাধ্যমে। আর আমার বিশ্বাস একদিন আমার এই ফালতু স্কুটারেই তিনি আমার পাশে বসে ঘুরতে বের হবেন, আমার প্রেমেই পড়বেন। দেখিস, তোর দ্বারা সব সম্ভব। তুই এমন একটা জীবনের ঝুঁকি নিয়েছিস যার পরিণতি শুধু ব্রেকআপ নয়, সরাসরি চাকরি চলে যাওয়া। বেচারা নদী ম্যাম তোর মতো একটা পাগল প্রেমিকের পাল্লায় পড়েছেন। তোর জন্য না তার চাকরিটাই চাঁদে চলে যায়। আমার আসল ভয় ম্যামের অতিরিক্ত রাগ। তবে ম্যাম যখন রেগে যান তখন তাকে আরও বেশি কিউট লাগে। দেখবি, আমি তাকে একদিন হাসিয়েই ছাড়বো, আর রাগ করে থাকতে দেব না।
ক্লাস শেষে টিচার্স রুমে বসে নদী ম্যাম তখনও আকাশের কথা ভাবছিলেন। তার মুখে রাগের বদলে এক অদ্ভুত হাসি লেগে আছে। হঠাৎ পিয়ন এসে জানালো আকাশ ম্যামের সঙ্গে দেখা করতে এসেছে। ম্যাডাম একটু অবাক হলো, আবার কি চাই ছেলেটা? কিছুক্ষণ পর আকাশ মাথা নিচু করে হাতে একটি সাদা গোলাপ নিয়ে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ম্যাম, শাস্তি শেষ করে এলাম, ভেতরে আসতে পারি? ম্যাম ইশারায় তাকে ভেতরে আসতে বলেন। মুখের কঠোরতা বজায় রেখে টেবিলে রাখা গোলাপের দিকে না তাকিয়ে বলেন, আকাশ, তোমার কি মনে হয় তুমি ক্লাসে যা করেছো সেটা ঠিক করেছো? তুমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছো। তুমি কি লিমিট ছাড়িয়ে যাচ্ছ না এবার? জি ম্যাম, আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে অপমান করতে চাইনি। আমি শুধু আপনাকে আনন্দ দিতে চেয়েছিলাম। আসলে আমি আপনার প্রেমে পড়ে গেছি, সেটা প্রথম দেখাতেই। হঠাৎ করে ম্যাডাম আকাশের মুখে এমন কথা শুনবে সেটা কল্পনা করেনি। অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। ঠিক কী রিয়াকশন দেবেন যেন বুঝতে পারছেন না তিনি। আকাশ মাথা নিচু করে বলে, হ্যাঁ ম্যাডাম, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর যদি আপনি লিমিট ক্রস করা বলতে আপনার প্রতি আমার এই অসম্ভব ভালো লাগার অনুভূতিকে বোঝেন, তবে হ্যাঁ ম্যাম, আমি স্বীকার করছি আমি সব সীমা ছাড়িয়ে যাচ্ছি। আর এই গোলাপটা, এটা নিন। এটা আপনার রাগের মধ্যেও সামান্য একটু শান্তি আনার জন্য এনেছি। এনাফ, স্টপ দিস ননসেন্স আকাশ। যা বলছো, কি বলছো এসব? তুমি কোনো ধারণা আছে তোমার? এটা কোনো সিনেমার শুটিং হচ্ছে না। তুমি একজন ছাত্র আর আমি তোমার শিক্ষিকা, বা কথা একেবারে অসম্ভব। তোমার কি ভয় করে না? কোন সাহসের কিভাবে বলছো এসব? আমার তো মাথায় ধরছে না। ম্যাম, আমি তো গরিব ঘরের ছেলে, আমার হারানোর কিছু নেই, কিন্তু যখন আমি আপনাকে দেখি তখন মনে হয় যেন আমার জীবনটা একটা শূন্য স্থান, আর আপনি সেই শূন্য স্থান পূরণ করার জন্য এসেছেন। আমি সীমা ছাড়াই তো ভালোবাসি। আপনার রাগ, আপনার গম্ভীরতা সব কিছুই আমাকে আকর্ষণ করে। আমি জানি ভালোবাসা কোনো সামাজিক নিয়ম নীতি দেখে হয় না, ভালোবাসা শুধু দুটি মনের মিলন দেখে। নদী ম্যাম কিছুক্ষণ চুপ করে থাকেন, তার শ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। এমন অদ্ভুত পরিস্থিতিতে এর আগে তিনি পড়েননি। তিনি জানেন এই ছেলের সাথে কথাই পারবেন না তিনি, কিন্তু একে বাড়তে দেওয়া যাবে না। তার মান সম্মান সব জড়িত আছে এতে। তিনি কয়েক সেকেন্ড নীরব থেকে গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যাও এখন আকাশ। তোমার এই কথাগুলো আমার কাছে অপ্রত্যাশিত। আমি তোমাকে এই মুহূর্তে কোনো উত্তর দিতে পারছি না। তুমি দয়া করে এখন যাও, আর ক্লাসে তোমার আচরণ যেন আর এমন না হয়। এটা তোমার প্রতি আমার শেষ বার্তা, শেষ সতর্ক বার্তা। ঠিক আছে ম্যাম, আমি আপনার উত্তরের জন্য মহাকালের মতো অপেক্ষা করব। তবে আপনার রাগটা যেদিন কমে যাবে সেদিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সামনে যে দাঁড়িয়েছিল সে কোনো বেয়াদব ছাত্র ছিল না, সে ছিল আপনার ভবিষ্যতের ভালোবাসার মানুষ। এই গোলাপটা আপনারই জন্য। আজকের জন্য আসি ম্যাম। আকাশ এবার সত্যি মাথা নিচু করে বেরিয়ে গেল। নদী ম্যাম তার দিকে তাকিয়ে থাকলেন। হাতে সেই গোলাপ, তার হৃদস্পন্দন তখন যেন এক লহমায় পুরো মহাকাশ অতিক্রম করে এসেছে। তিনি নিজের মনে ফিস ফিস করে বলেন, রাগী ধনী ম্যাম আর গরিব ছাত্রের প্রেম, এটা হয়? এই ছেলেটা কি সত্যিই পাগল নাকি? প্রথম দিনে এই অপ্রত্যাশিত ধাক্কার পর কেটে গেছে প্রায় একটি সপ্তাহ। নদী ম্যামের মনে আকাশের প্রতি রাগ আর বিরক্তি এখনও বিদ্যমান, তবে তিনি তার ভেতরে কোথাও একটা অদ্ভুত আকর্ষণ ও কৌতূহল জন্ম নিয়েছে। ক্লাসে এখন তিনি সবসময় আকাশের বেঞ্চের দিকে সতর্ক দৃষ্টি রাখেন, কখন সে কী কাণ্ড ঘটিয়ে বসে। এদিকে আকাশের তো একটাই লক্ষ্য, ম্যাডামের রাগী মুখটা পাল্টে সেখানে একটি সুন্দর হাসি রেখা ফোটানো। সে জানে এই পথটা গোলাপ বিছানো নেই, বরং কাঁটায় ভরা। কিন্তু প্রেমের খেলায় সে একজন নাছোড়বান্দা খেলোয়াড়, সে হারবে না। সেদিন ছিল ইংরেজি ব্যাকরণ ক্লাস। ম্যাম বোর্ডে টেন্স বোঝাচ্ছিলেন, তার কঠিন মুখ ছিল সেই শিক্ষক সুলভ গাম্ভীর্য। তিনি আলোচনা করছিলেন কিভাবে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল একে অপরের সঙ্গে যুক্ত। পুরো ক্লাসে তখন পিনপতন নীরবতা। ঠিক তখনই আকাশ বেঞ্চ থেকে হঠাৎ উঠে দাঁড়িয়ে কোনো অনুমতি না নিয়ে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে হাতে একটি ভাঁজ করা কাগজ নিয়ে আবৃত্তি শুরু করলো। শুনুন। হ্যাঁ ম্যাম,
আমার মনের গভীর কথা আপনার কাছেই তো জমে আছে সব ব্যাকুলতা। আপনি হলেন আমার গ্রামারের কঠিন সূত্র, আর আমি সেই সূত্র মেনে চলা এক টেন্সের ছাত্র। ইউ আর মাই গ্রামার অ্যান্ড আই এম ইউর টেন্স। উইদাউট ইউ মাই লাইফ মেক্স নো সেন্স। আপনি বর্তমান, আমার ভবিষ্যৎ, সব আপনি। আপনার কাছেই শিখতে চাই ভালোবাসা আর জ্ঞানী। আপনার রাগের মতো কঠিন কোনো অক্সিলারি ভার্ব নেই, তবুও আমার হৃদয়ে আপনি চিরকাল রাজত্ব করবেন। এই প্লিজ ম্যাম, আমার জীবনের বাক্যগুলো আপনি গুছিয়ে দিন। কবিতা শেষ হতেই ক্লাসে যেন হাসির সুনামি এলো। ছাত্রছাত্রীরা কেউ বেঞ্চে চাপড় মারছে, কেউ হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়। নদী ম্যাম প্রথমে হতবাক, তারপর তার রাগের বাঁধন ভেঙে গেল। তার চোখ মুখ রাগের অভিব্যক্তি মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। অত্যন্ত রাগান্বিত ও কঠোর কণ্ঠে ধমক দিলেন, আকাশ, এ কি ধরনের পাগলামো হচ্ছে? ক্লাসরুমটা কি তোমার ব্যক্তিগত কাব্যমঞ্চ? তুমি কি মনে করেছো এটা কোনো সস্তা প্রেমের থিয়েটার? যা ইচ্ছা করবে এখানে এসে বসো। তোমার সাহস কি করে হয় আমার ক্লাসে এসে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আসতে? ম্যাম, আমি তো অপ্রাসঙ্গিক কিছু বলিনি। আমি তো আপনার শেখানো টেন্স আর গ্রামারের ব্যবহার দেখালাম। কি মানে কি এসবের? কি সব বলছো তুমি? জানো আদৌ মাথাটা কি গেছে তোমার, নাকি পাগলা গারদে পাঠাবো কোনটা? না ম্যাডাম, আমার জীবনে আপনি হলেন প্রেজেন্ট টেন্স। আপনি যখন রেগে যান সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর আপনাকে হাসানোই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি তো প্র্যাকটিস করছিলাম ম্যাম, মানে গ্রামার আর কি। হে হে হে। ও ফাকাশ, তোমার এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। তুমি আবার সীমা ছাড়াচ্ছ। তোমার এই ইংরেজি প্র্যাকটিস প্রিন্সিপাল স্যারের অফিসে গিয়ে করো। গেট আউট, এক্ষুনি বেরিয়ে যাও। স্টুডেন্টরা হাসি থামিয়ে দেয়, কারণ ম্যাডাম বেশ চটেছেন। এদিকে আকাশ দুঃখী মুখ করে বেরিয়ে যাওয়ার সময় দরজি দাঁড়িয়ে বলে, ঠিক আছে ম্যাম, যাচ্ছি। তবে বলে যাই, আজ আমার বহিষ্কার হওয়াটা হবে আপনার প্রতি আমার ভালোবাসার প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখা হবে ম্যাম। আকাশ বেরিয়ে গেল। এত সিরিয়াস ঘটনার মধ্যে ও আকাশের এমন রসিকতা দেখে ছেলেমেয়েরা আবারও হাসতে শুরু করলো। ক্লাসের সবাই যেন হাসি থামাতেই পারছে না। নদী ম্যাডাম রাগে লাল হয়ে গেলেন, কিন্তু তার রাগটা যেন কিছুটা মেকি মনে হচ্ছিল। তিনি বোর্ডের দিকে তাকিয়ে বারবার আকাশের দিকে তাকলেন। তারপর তিনি নিজেও এক মুহূর্তের জন্য হেসে ফেলেন, যদি দ্রুত নিজেকে সামলে নিলেন। এমন পাগল ছাত্র, তাও আবার পাগল প্রেমিক জীবনও দেখেননি তিনি। তাই না হেসে আর পারলেন না। আকাশের কাণ্ড কারখানা নিয়ে অভিযোগ গুরুতর আকার ধারণ করেছে। নদী ম্যাডাম আর সহ্য করতে না পেরে প্রিন্সিপাল স্যারকে এসব বলে দিয়েছে। প্রিন্সিপাল স্যার, যিনি স্বভাবতই একটু শান্ত প্রকৃতির মানুষ, তিনি এসব শুনে বেশ চটেছেন। আকাশকে তাই তার অফিসে ডেকেছেন। তার সামনে বসে আছেন নদী ম্যাম। আকাশ যথারীতি অত্যন্ত সাবলীল ভঙ্গিতে মাথা নিচু করে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার চশমা ঠিক করতে করতে গম্ভীর কণ্ঠে বলেন, আকাশ, আমি তোমার বিরুদ্ধে নতুন ম্যাডামের দেওয়া অভিযোগপত্র পড়ছিলাম। ক্লাসে নাকি তুমি কবিতা আবৃত্তি করছো, যা একেবারে অশালীন এবং শিক্ষকের প্রতি অসম্মানজনক। বলো, তুমি কি জবাব দেবে এর বিরুদ্ধে? শুনলাম তুমি নাকি নতুন ম্যামের প্রেমে পড়েছো। স্যার, আমার বিরুদ্ধে একটা বড় ভুল অভিযোগ আনা হয়েছে। স্যার, আমি ম্যামের প্রেমে পড়িনি। আমি তো শুধু ইংরেজি প্র্যাকটিস করছিলাম। ম্যাম আকাশের দিকে অবাক হয়ে তাকালেন। ছেলেটা বড্ড ফাজিল, মুহূর্তেই অস্বীকার করে ফেলল। আকাশের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, কি বলছো তুমি? জি ম্যাম, একদম সত্যি। স্যারকে আমি এখন ব্যাখ্যা করছি। দেখুন স্যার, আমাদের ম্যাম এত কঠিন কঠিন শব্দ শেখান যে আমার রাতে ঘুম হয় না। তাই আমি ভাবলাম, কেননা আমি ম্যামকে নিয়েই কিছু সহজ এবং ইন্টারেস্টিং বাক্য তৈরি করি, যাতে পড়াও ঢুকে আর স্টুডেন্টও বুঝে। মানে? স্যার, আমি আমার কবিতায় ম্যামকে গ্রামার বলেছি আর নিজেকে টেন্স। এটা তো ব্যাকরণের উদাহরণ। আমি বোঝাতে চেয়েছি ম্যাম হলেন নিয়ম, রুল, আর আমরা ছাত্ররা হলাম সেই নিয়মের প্রয়োগ, অ্যাপ্লিকেশন। আমি শুধু এইটা বোঝাতে চাইছিলাম যে আপনার মতো একজন নিয়ম মেনে চলা মানুষকে আমার মতো একটা ফিউচার টেন্সের সঙ্গেই থাকতে হবে। এটা তো স্যার স্টেপ আর কাব্যিক উদাহরণ ব্যাস।
সে এমন ব্যাখ্যা শুনে ম্যাম মনে মনে হাসলো, কিন্তু মুখ গম্ভীর। তিনি বুঝলেন আকাশ কথা কাটানোর জন্য স্যারকে বোকা বানাচ্ছে। তবে এর ভরসা নেই, কখন কি বলে বসে কে জানে। স্যার শুনুন ওর কথা। ও কি আদৌ স্বীকার করছে যে এটা ভুল? ম্যাম, যদি আপনাকে মন থেকে ভালোবাসা অপরাধ হয় তবে আমি প্রতিদিন এই অপরাধ করতে প্রস্তুত। তবে স্যার, আমি ভুল করেছি। এমন কবিতা আবৃত্তি করে আমি ক্লাসের শৃঙ্খলা ভেঙেছি। আমাকে আর একবার সুযোগ দিন স্যার। আমি কথা দিচ্ছি পরের বার আরও সুন্দর করে লিখব। নদী ম্যাডাম হাঁ করে থাকেন। যা ভয় পাচ্ছিলেন তাই হলো। স্যারের সামনে ভালোবাসার কথা বলে দিল এবার। প্রিন্সিপাল স্যার অবাক হয়ে যায় এবার আকাশের কথা শুনে। তিনি বুঝলেন ছেলেটা আসলেই গন্ডগোল আছে। তবে তার কিছুটা হাসিও পাচ্ছে। টেবিল চাপড় মেরে হাসি চেপে তিনি বলে উঠলেন, আকাশ, এটা কোনো সিনেমা নয়। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি। আর একদিন এমন হলে তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে। আর ম্যামের কাছে ক্ষমা চেয়ে যাও। ম্যাম, আপনাকে রাগানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনার হাসিটা দেখার জন্য আমি আবারও হাসব। আপনাকে হাসিয়েই ছাড়ব। আপনি প্রস্তুত থাকবেন। আকাশ বেরিয়ে যেতেই প্রিন্সিপাল স্যার আর অনন্যা ম্যাম একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলেন। অনন্যা ম্যাম মনে মনে ভাবেন, এই ছেলে সত্যি একটা পাগল, কিন্তু তার পাগলামিটা যেন খুব মিষ্টি। প্রিন্সিপাল স্যার মৃদু হেসে বললেন, ছেলেটার সাহস আছে না এইভাবে ছাত্রদের, ম্যাডামকে বুক ফুলিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া, এমনকি আমার সামনেও। এমন ঘটনা আমি দেখি। তবে ওর প্রেমটা হয়তো খাঁটি, সেই জন্যই ম্যাম লজ্জায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলেন। তিনি এই কথার কোনো উত্তর দিতে পারলেন না। সেদিন ছিল টিচার্স মিটিং। নদী ম্যাম একটা জরুরি রেফারেন্সে বই খুঁজতে লাইব্রেরিতে ঢুকলেন। লাইব্রেরিতে খুব বেশি ছাত্রছাত্রী ছিল না। ম্যাম নির্দিষ্ট তাকে বইটি খুঁজতে গিয়ে অবাক হলেন। তিনি যে বইটি খুঁজছিলেন সেটা ঠিক পাশে কেউ একজন অত্যন্ত পুরাতন মলাটের একটি কবিতার বই রেখে গেছে। বইটির নাম টু মাই অ্যাংরি বার্ড। নদী ভুরকুচকে বইটি হাতে নিল। আশেপাশে কেউ নেই। তিনি দ্রুত পাতা উল্টে দেখলেন বইটির প্রথম আকাশের হাতে লেখা একটি চিরকুট। ম্যাম, আপনি নিশ্চয়ই এখন খুব রাগী মুখে আছেন, কারণ আপনার রাগ না থাকলে তো আমি এই বইটা এখানে রাখতাম না। এই বইটা আপনার রাগের চেয়েও অনেক পুরনো, কিন্তু এর ভেতরে আমার ভালোবাসার মতো অনেক নতুন শব্দ আছে। আপনার জন্য আমার উপহার। পড়ুন আর হাসুন। রাগ করবেন না। রাগ করলে আপনার ডাবল চিন দেখা যায়। আপনার পাগল ছাত্র আকাশ। চিরকুটটি পড়ে ম্যামের ঠোঁটে এক ফালি হাসি ফুটে উঠল। তিনি আশেপাশে একবার দেখে নিলেন, তারপর দ্রুত মুখটা গম্ভীর করে বইটা ব্যাগে ঢুকিয়ে নিলেন। তিনি কিছুতেই স্বীকার করতে চাইছিলেন না যে ছেলেটার এই ছোটোখাটো দুষ্টামিগুলো তার ভালো লাগছে। কিন্তু চিরকুটের শেষ লাইনটা পড়ে তিনি মন থেকে হেসে দিলেন। ঠিক তখনই লাইব্রেরি কোণা থেকে আকাশ বেরিয়ে এলো, হাতে একটা পুরাতন ডিকশনারি। আকাশ আশ্চর্য হওয়ার ভান করে বলে, আরে ম্যাম, আপনি এখানে? আপনি কি আমার জন্য অপেক্ষা করছিলেন? আর আমার অ্যাংরি বার্ডের বইটা, সেটা কি আপনার পছন্দ হয়েছে? নদী ম্যামের ভালো লাগলেও তিনি তা স্বীকার করলেন না। তৎক্ষণাৎ মুখ গম্ভীর করে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলেন, আকাশ, তোমার মতো বেয়াদব আর ফাজিল ছাত্র আমি আমার জীবনে দেখিনি। তুমি লাইব্রেরিটাকে কি মনে করেছো? আর ওই বইটা? আমি ওটা প্রিন্সিপাল স্যারকে দিতে যাচ্ছিলাম তোমার বিরুদ্ধে নতুন অভিযোগ করার জন্য। ম্যাম, প্রিন্সিপাল স্যার তো ইংরেজি সাহিত্যের ছাত্র নন। তিনি কি করে বুঝবেন এই কবিতার মর্ম? আর ম্যাম, আপনাকে দেখেই আমার মনে হয় আপনার মতো একটা অ্যাংরি বার্ডকে খুশি করতে হলে একটু পাগলা মতো করতেই হবে। তবে একটা কথা বলি, আপনার রাগের মধ্যেও কিন্তু হাসিটা লুকিয়েছিল, আমি দেখেছি। চুপ করো। আর যদি একবার আমার আশেপাশে তোমাকে দেখি তবে সত্যি সত্যি তোমার নামে কলেজ থেকে কেটে দেব। যাও। আকাশ হাসতে হাসতে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। ঠিক আছে ম্যাম, তবে আমার নাম কাটলেও আমার ভালোবাসা তো আর কাটতে পারবেন না। ম্যাডাম হাঁ করে রইল। বিকেলে কলেজ ক্যান্টিনে হালকা ভিড়। আকাশ তার বন্ধু রাফিকে পাশে নিয়ে গিটার বাজিয়ে গুনগুন করে গান গাইছিল। তার চোখে ছিল কলেজের করিডোরের দিকে, কারণ সে জানতো নদী ম্যাম এই সময়টাতে টিচার্স রুম থেকে বের হয়। তার গানটা স্পষ্টতই ম্যামকে উদ্দেশ্য করে তৈরি। আকাশের চাঁদটা তোমায় দেখেই হাসে, রাগী ম্যাম আমার, কেন থাকো দূরেতে ভেসে? তোমার ওই চোখে জানি অনেক অভিমান, ভালোবাসা দিলে পরে
বদলে যাবে সব মান। রাগী ম্যাম আমার, ও রাগী ম্যাম আমার, কবে হবে তুমি আমার জীবনের অধিকার? আকাশের গান কলেজের করিডোরে ছড়িয়ে পড়ল। কিছু ছাত্রছাত্রী হেসে উঠল। আর ঠিক তখনই ম্যাম টিচার্স রুম থেকে বেরিয়ে করিডোর ধরে হেঁটে যাচ্ছিলেন। তার গানটা তার কানে যেতেই তিনি থমকে দাঁড়ালেন। তার মুখটা প্রথমের আগে লাল হয়ে উঠল। তিনি 1 সেকেন্ডের জন্য আকাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ম্যাম হনহন করে হেঁটে বেরিয়ে গেলেন, কিন্তু গেট পার হওয়ার ঠিক আগে তিনি দ্রুত পেছনে মুখ ঘুরিয়ে একবার দেখলেন। তার গম্ভীর মুখে এক ঝলকের জন্য সেই অনিন্দ সুন্দর হাসিটি দেখা গেল। হাসিটা ছিল ক্ষণিকের, কিন্তু আকাশের চোখ এড়ালো না। আকাশ গান থামিয়ে রাফির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখেছিস রাফি, ম্যাম হেসেছেন। আমার মিশন ইম্পসিবল সফল হচ্ছে। হ্যাঁ রে পাগল, তোর সাহস দেখে আমারও হাসি পাচ্ছে। প্রথমবার ম্যামের মন গলাতে তুই হয়তো নিজেও একদিন কলেজের প্রিন্সিপাল হয়ে যাবি। ম্যাম গাড়িতে বসে আয়নায় নিজেকে দেখলেন। হাসিটা তার মুখ থেকে এখনো মিলিয়ে যায়নি। তিনি মনে মনে ভাবলেন, এই ছেলেটা কি আমাকে সত্যিই পাগল করে ছাড়বে? ভালোবাসার এই দুষ্টামিগুলো যে তার ভালো লাগছে, এই সত্যটা তিনি আর অস্বীকার করতে পারলেন না। মুচকি হাসি হাসলেন। রাগ উঠল কখনো কখনো, যেন এই সব কিছু তার অদ্ভুত রকম ভালো লাগছে। পরের দিন কলেজ ছুটির পরে হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে যায়। কালো মেঘ যেন দ্রুত বেগে নেমে আসছিল শহরের উপর। নদী ম্যাম টিচার্স রুম থেকে বেরিয়ে তার গাড়ির দিকে যাচ্ছিলেন। গত সপ্তাহে ধরে আকাশের পাগলামো যেন তার চোখের উপর থেকে কঠোর মুখোশটা কিছুটা আগলা করে দিয়েছে। তিনি নিজের অজান্তের মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে একটু হেসে ফেলেন। তবে মনে মনে ঠিক করলেন আজ আর আকাশকে পাত্তা দেবেন না, সোজা বাড়ি ফিরবেন, কারণ এসব বাড়াবাড়ি রকমের বেড়ে গেলে বেশ সমস্যা। কিন্তু প্রকৃতির ইচ্ছে ছিল অন্য কিছু। ম্যাম গাড়িতে উঠলেন। নদী ম্যাম গাড়িতে চাবিতে ঢুকিয়ে স্টার্ট দিলেন। গ্যাজ গ্যাজ করে আওয়াজ হলো, কিন্তু গাড়িটি স্টার্ট নিল না। তিনি আবার চেষ্টা করলেন, আবারও ব্যর্থ হলেন। ঠিক তখনই আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি নামলো। কলেজে গেটে দাঁড়িয়ে থাকা সকল ছাত্রছাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করলো। ম্যাম বিরক্তি নিয়ে মাথায় হাত দিয়ে গাড়ির ভিতর বসে আছেন, কিন্তু উপায় নেই। তাই আর না বসে দরজা খুলে বেরিয়ে এলেন গাড়ির সমস্যা দেখতে। নদী ম্যাম বিরক্তি নিয়ে নিজের মনেই ফিসফিস করে বলেন, কি যে একটা ঝামেলা! এই বৃষ্টিতে যত রাজ্যের সমস্যা শুরু হয়। এখন কি করি? গাড়িটাও এক্ষুনি স্টার্ট নেওয়া বন্ধ করলো, আর বৃষ্টিও। থাক। ম্যাম গাড়ির হুড খুলে ভেতরের দিকে তাকালেন। তারপর চারিদিকে সবাই তখন আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে। এমন সময় তার পাশে একটি চেনা কণ্ঠস্বর ভেসে এলো। ছাতা হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে আকাশ। তার চোখে সেই চেনা দুষ্টামি। আকাশ একদম ম্যামের পাশে এসে দাঁড়িয়ে ছাতাটা নিজের মাথায় ধরে বলল, আরে ম্যাম, কি করছেন? এই ভরা বর্ষায় আপনি গাড়ির সঙ্গে লুকোচুরি খেলছেন নাকি? আপনার গাড়ি দেখি একদম আমার ফড়িংয়ের মতোই অলস হয়ে গেছে, চলছেই না। ভিজে যাচ্ছেন তো, হে হে হে। নদী ম্যাম আকাশকে দেখে আরো রেগে যান। ভিজে যাওয়া চুল ঠিক করতে করতে বলেন, আকাশ, তুমি আমার পিছু ছাড়ছো না কেন? যেখানে না সেখানে এসে হাজির হয়ে যাও। সমস্যা কি তোমার? হ্যাঁ, অনেক হয়েছে ফাইজলামি। একজন ম্যাডামের সাথে কেউ এসব করে না। এবার বন্ধ করো। আপনার পিছু তো এত সহজে ছাড়বো না ম্যাম। যতই করো ছলো না, আমি কথা শুনবো না। আমি পাগল হয়ে যাব, তবু পিছু ছাড়বো না, হে হে হে। এতই যদি চিন্তা থাকে তবে তোমার ছাতার ভেতরেও তো আমাকে একটু জায়গা দিতে পারো। দেখছো না আমি ভিজে যাচ্ছি। ম্যাম জায়গা দেবো না কেন? অবশ্যই দেব। তবে ম্যাম, আপনি এত রাগী, আমার তো ভয় করে। ছাতার অর্ধেক দিলে যদি আপনি আমাকে আপনার ওই রাগী চোখ দিয়ে জ্বালিয়ে দেন, তাহলে তো বৃষ্টিতেও আমার জ্বর চলে আসবে। ফাজলামো করবে না। তোমার এই সস্তা রসিকতা আমার একদম ভালো লাগে না। যখন তখন কেবল দুষ্টুমি। আকাশ ছাতাটা এবার মেলে দেয়। তারপর দুজনে মাথার উপর ধরে। ম্যামের খুব কাছে এসে ফিস করে বলে, ম্যাম, রসিকতা নয়, এটা প্রেমের প্রথম ধাপ, বৃষ্টিতে ভিজে যাওয়া। সিনেমায় দেখেন না, নায়ক নায়িকারা এভাবে কাছে আসে, তারপর রোমান্স করে। আপনাকে ছুঁয়ে দেব নাকি একটু? রোমান্স করবেন? আকাশের এই সরাসরি প্রস্তাব আর চোখে মুখে লেগে থাকা নির্লজ্জ ভালোবাসা দেখে নদী ম্যাম যেন পাথর হয়ে গেলেন। এই ছেলের একদম লাজ লেহাজ নেই। কেন যেন আকাশের কথাই ম্যামের শরীরে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। কেমন একটা অদ্ভুত শিহরণ খেলো। গাটা কেঁপে উঠল যেন।
তিনি প্রথমে একটু সরে এলেন, তারপর দেখলেন তার শাড়ি ভিজে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে কিছুটা নীরব অভিমানে ছাতার নিচে ঢুকলেন। এখন দুজনের শরীর প্রায় লেগে গেছে, কিন্তু তারা কেউই নড়ছে না। আকাশ নিজের মনেই বলতে লাগলো, বাহ ম্যাম, আপনার রাগটা এবার জলের সঙ্গে ভিজে নরম হচ্ছে। বৃষ্টিটা ভালো সময় আসছে, অন্তত আমার সঙ্গে একসঙ্গে ছাতার নিচে ঢুকিয়ে দিয়েছে। হে হে। ওফ বাবা, তোমাকে কে সহ্য করবে বলো তো? এত বকবক করো, পাগল কোথাকার। আপনার জন্য পাগল, কিন্তু আপনি তো বোঝেনি না। সারাদিন রাগি রাগি ভাব করে থাকেন। মানুষ এমন রোবট হয় নাকি? এই চুপ করো তো, এত বকবক করো কেন? চলো এখন, এখানে দাঁড়ালে তো ভিজে যাব। চলো। কই যাব? তুমি কই যাবে তা তো আমি জানি না, তবে আমি বাসায় যাব। তার জন্য আমার একটা ছোট্ট উপকার করতে হবে তোমাকে। আপনার জন্য জান হাজির ম্যাম। জান দরকার নেই, আপাতত আমার গাড়ির মেকানিক দরকার। এনে দিতে পারবে? বৃষ্টি দিয়ে ঝামেলায় পড়ে গেলাম, কোথায় একটু দাঁড়াতেও হবে। আকাশ এদিক ওদিকে তাকালো। সবাই যার যার মতো ব্যস্ত। আকাশ ছাতাটা ম্যাডামের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠিক আছে, আপনি কষ্ট করে ছাতাটা ধরে দাঁড়িয়ে থাকুন, আমি দেখছি। ম্যামকে ছাতার নিচে দিয়ে আকাশ সামনে চলে যায়। একটু পর আর তাকে দেখা যায় না। ম্যাম আকাশকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর আকাশ কোথা থেকে দৌড়ে আসে। সে আসলে মেকানিকের কাছে গিয়েছিল, কিন্তু তারা একটু ব্যস্ত। গাড়ির মেকানিক আসতে দেরি হবে। আকাশ এই সুযোগে হাতছাড়া করতে রাজি নয়। সে ম্যামকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে, গাড়ির মেকানিক আসতে দেরি হবে ম্যাম, চলুন। এই কলেজের সামনে একটা দারুণ চায়ের দোকান আছে, অন্তত চা খেতে খেতে অপেক্ষা করা যাক। নদী ম্যাম প্রথমে না করতে চাইলেন, কিন্তু ঠান্ডা আর বৃষ্টির তোড়ে তিনি আর কথা বলতে পারছিলেন না। অগত্যা দুজনে কাছাকাছি একটি টং দোকানে আশ্রয় নিল। দুজনে একটি কাঠের বেঞ্চে বসলো। দোকানদারকে 2 কাপ চা দিতে বলল আকাশ। নদী ম্যাম চারিদিকে দেখলেন। এই প্রথম তিনি একটি সাধারণ চায়ের দোকানে বসেছেন। কলেজে কিছু প্রয়োজন হলে ক্যান্টিনে খেয়ে নেন, এখানে বসার প্রয়োজন কখনোই পড়ে না। তাছাড়া ধনীর দুলালি, এখানে বসার কথা মনে আসারও কথা নয়। তার অস্বস্তিটা আকাশ বুঝতে পারল। সে চা হাতে নিয়ে ম্যামের দিকে তাকিয়ে বলল, ম্যাম, চিনি ছাড়া চা খান নাকি? এইটা অর্ডার করলেন যে? সে কি কথা, আপনার মেজাজ তো এমনিতেই খুব ঝাল। একটু মিষ্টি মুষ্টি খাবেন মাঝে মধ্যে, না হলে ঝাল মরিচই রয়ে যাবেন। আমি সবসময় চিনি ছাড়া চা খাই, আর আমার মেজাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না। বেশি কথা বলো তুমি। নদী ম্যাম মুচকি হাসছে, কিন্তু আকাশ দেখে ফেলার আগে নিজেকে সামলে নেয়। আর আকাশও তখন চিনি ছাড়া 1 কাপ চা নেয় আবেগময় ভঙ্গিতে। 4 কাপ হাতে নিয়ে বলে, আমি জানি ম্যাম, তবে একটা কথা বলি, আমি জীবনে চিনি ছাড়া কখনো চা খাই না। তেতো জিনিস আমার একদম সহ্য হয় না। কিন্তু আজ আপনি আমার পাশে আছেন, আপনার সাথে সাথে আমিও চিনি ছাড়া চা নিলাম, কারণ আপনি থাকায় তেতো মিষ্টি হয়ে গেছে। আমার মনে হচ্ছে জীবনে আপনি না থাকলে আমার সব আনন্দই তেতো হয়ে যাবে। খুব নাটক করতে জানো তাই না? তুমি কি মনে করো এমন কথা বলে আমাকে মুগ্ধ করতে পারবে? তুমি একজন শিক্ষককে। ম্যাম, আমি মুগ্ধ করতে চাই না, আমি শুধু সত্যিটা বলি। দেখুন, আপনি কলেজের সবচেয়ে সুন্দরী আর স্মার্ট শিক্ষক। আপনার আশেপাশে সবাই ফর্মাল কথা বলে, আমি গরিবের ছেলে, আমার কাছে কোনো ফর্মালিটি নেই, আছে শুধু মন। আপনি রেগে যান, বকেন, কিন্তু আপনার ভেতরে যে একটা নরম মন আছে, আমি সেটা দেখতে পাই। আজকের এই বৃষ্টিটা আমাদের মধ্যকার দূরত্ব মুছে দিয়ে দুটো মনের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিল, তাই না? মানে কি কি বোঝাতে চাও তুমি? ভালো করে দেখুন ম্যাম, বৃষ্টি ভেজা দিন, আপনি আর আপনার পথপানে কাকতারুয়ার মতো চেয়ে থাকা এক প্রেমিক, এই আকাশ। আপনার মনের মধ্যে কেমন কেমন হচ্ছে না? ইচ্ছে হচ্ছে না দুজনে? আকাশ পুরো কথা শেষ করতে পারে না। বৃষ্টি ভেজা নদী ম্যামকে অপলক মুগ্ধ হয়ে দেখতে থাকে। আর আকাশের কথাগুলো শুনে নদী ম্যাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার মুখ থেকে সেই রাগী ভাবটা একেবারে মুছে গেল। তিনি সশব্দে হেসে ফেলেন। আকাশে হাসি দেখে যেন স্বর্গ হাতে পেল। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল ম্যামকে। নদী ম্যাম হেসে চোখ মুছতে মুছতে বলল, তুমি একটা পাগল ছেলে, তোমাকে নিয়ে পারা যাবে না। ম্যাম, আমি পাগল তো আপনার জন্যই। আপনার মুখের ওই হাসিটাই তো আমার জীবনের একমাত্র খুশির কারণ।
নদী ম্যাম কেবল হাসছেন। এসব উত্তর কি হবে তার জানা নেই, তাই এড়িয়ে যেতে চাইছেন। আকাশ আর কিছু বলল না। তারা যখন চায়ের আড্ডা শেষ করে গাড়ির কাছে ফিরছিল ঠিক তখনই রাফি সাইকেল চালিয়ে সেখানে এলো। দূর থেকে আকাশ আর ম্যামকে একসঙ্গে দেখে অবাক। তার দুজনে একটি ছাতা নিচ্ছে, পাশাপাশি হেঁটে আসছে। রাফি সাইকেল থামিয়ে হাসতে হাসতে এগিয়ে এলো, সাইকেল থেকে নেমে বলল, আরে আকাশ, তুই আর ম্যাম একসঙ্গে? কি ব্যাপার দোস্ত? তাতে কি, দেখছিস না বৃষ্টি হচ্ছে, ম্যাডামের গাড়ি খারাপ তাই। ওহো, তাই না? নাকি অন্য কিছু? সত্যি করে বল, এটা কি নতুন কোনো মিশন ইম্পসিবলের সিন নাকি? আর দুজনের দেখি এক ছাতার নিচে। কি কি রোম্যান্স চলছে? আকাশ রাফির কথা শুনে হাঁ হয়ে থাকে। সে নিজেও যা ইচ্ছে বলে ফেলে, কিন্তু রাফি এভাবে ম্যাডামের সামনে বলছে, এতে ম্যাডাম নিজেও লজ্জা পাচ্ছে। এটা ভেবে আকাশ হালকা ধমকে সুরে বলে ওঠে, আরে রাফি, তুই কি বলিস? মাথা টাথা গেছে তোর? দেখছিস না ম্যামের গাড়ির ইঞ্জিন হিট স্টার্ট নিচ্ছে না, তাই ম্যামকে একটু সাহায্য করছি। সাহায্য করছিস? বাহ, কিন্তু এ কি রে আকাশ, আমি তো দেখছি তুই এখন ম্যামের সাথে ছাতার শেয়ার পার্টনার। যাই বল, তোর মতো লাকি ছেলে আর দুটো নেই। থাম, অনেক বলছিস, কি যাতা বলছিস, চুপ করে এবার শালা। আরে তুই চুপ কর। ম্যাম, আকাশের ওপর কিন্তু ভরসা করা যায় না। ও তো সুযোগ পেলেই লাভ স্টোরি লিখে ফেলে, আর সুযোগ পেলেই আবার না আপনাকে। ম্যাম এবার আর রাগ করলেন না, বরং মৃদু হেসে বলেন, রাফি, আকাশের কথা ছাড়ো। আমি বুঝে গেছি এই স্টুপিডটা এমনই থাকবে, তাই নিজেই বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে নিচ্ছি। ওর পাগলামি সব বন্ধ করে দিব আমি। কিরে বেটা, হিংসে হচ্ছে তোর? যাই হোক, মনে রাখিস এই ছাতার নিচের গল্পটা একদিন কলেজ লাইব্রেরিতে বেস্ট সেলার বই হবে, দেখে নিস। ম্যাম, দেখলেন ওর কথাবার্তা? আপনি বিশ্বাস করবেন না, এই ছেলেটা সেদিন আপনার গাড়িতে ধাক্কা মারার পর থেকেই রোজ স্বপ্নে আপনার রাগী চেহারা দেখে। এখন তো দেখছি স্বপ্ন সত্যি হতে চলেছে। যাই হোক, আমার কাজ শেষ, তোরা রোম্যান্স কর। রাফি চলে গেল। নদী ম্যামের গাল লজ্জায় কেমন লাল হয়ে গেছে। এই প্রথম তিনি প্রকাশ্যে আকাশের সঙ্গে তার রসিকতা উপভোগ করলেন। একটাও ধমক দিলেন না, কিংবা রাফির মতো স্টুডেন্টের এত কথায়ও রাগ করলেন না। আকাশ মনে মনে ভাবল, ম্যাম পটে গেল কিনা আবার, না হলে এত চুপচাপ থাকার কথা নয়। রাতে বাড়ি ফিরে ম্যাম আয়নার সামনে দাঁড়ালেন। তিনি আজকের ঘটনাগুলো ভাবতে লাগলেন। আকাশের কবিতা, চায়ের দোকানে তার সরল স্বীকারোক্তি আর তার নিজের সেই অপ্রত্যাশিত হাসি। তিনি লক্ষ্য করলেন তার মুখে একটা নরম অচেনা হাসি লেগে আছে। এর মানে এই নয় তো তিনি নিজেও আবেগী হয়ে পড়েছেন। ম্যাম নিজেকেই নিজে আয়নায় দেখে অবাক হয়ে পড়লেন। আমি হাসছি? এই ছেলেটার পাগলামো আমাকে হাসালো? তিনি আয়নায় নিজের হাসি দেখে দুহাত দিয়ে দ্রুত মুখ ঢেকে দিলেন। তারপর দ্রুত নিজের সেই পরিচিত কঠোর মুখটা ফিরিয়ে আনার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। নদী ম্যাম আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ফিসফিস করে বলে ওঠে, আমি কি ওর জন্য হাসলাম? অসম্ভব। আমি হলাম কলেজের একজন প্রতিষ্ঠিত শিক্ষক, আর ও একজন গরিব ছাত্র। ফুর, কি না কি ভাবছি আমি। আমার পরিবার বা সমাজ এইসব কখনো মেনে নেবে না। এসব ভাবাও পাপ, ছি ছি। তিনি দ্রুত লাইব্রেরি থেকে আনা আকাশের সেই কবিতার বই টু মাই অ্যাংরি বার্ড বের করলেন। বইটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর বইটা বুকে চেপে ধরলেন। তিনি বুঝতে পারছেন আকাশের ভালোবাসা হয়তো বাইরে থেকে পাগলামো মনে হয়, কিন্তু তার ভেতরে সততা আর সাহস সত্যি আকর্ষণীয়। নদী ম্যাম দীর্ঘশ্বাস ফেলে বলেন, আকাশ, তুমি আমার জীবনে হঠাৎ একই ঝড় নিয়ে এলে। কি শুরু করলে? তোমাকে নিয়ে এখন কি করা উচিত আমার? বকা দেব নাকি? ম্যাম আপন মনে কথা বলছেন, কিন্তু নিজের উত্তর খুঁজে পেলেন না। ম্যাম তখনও বুঝতে পারলেন না যে বৃষ্টির সেই এক টুকরো ছাতা আর এক কাপ চিনি ছাড়া চা কিভাবে তার জীবনের সবচেয়ে বড় প্রেমের গল্প লেখার পাতা হয়ে উঠল তার কঠিন হৃদয়ে। ততক্ষণে মিষ্টি ভালোবাসার অনুভূতি ঢুকে গেছে নদী ম্যামের হৃদয়ে। কঠোর দেওয়ালগুলো বৃষ্টির সেই দিনটিতে নরম হতে শুরু করেছিল, কিন্তু আকাশ জানে সেই দেওয়াল পুরোপুরি ভাঙতে হলে দরকার একটা বড়সড় বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের দিনটা হলো ম্যামের জন্মদিন। কলেজের নিয়ম, সামাজিক স্ট্যাটাস আর ম্যামের প্রচণ্ড রাগ সব কিছু তুচ্ছ করে আকাশ তার ভালোবাসার প্রস্তাব দিতে প্রস্তুত।
এবং এবার তা ম্যামকে সিরিয়াসভাবে নিতে হবে। এরপর কয়েকদিন ধরে আকাশ কলেজের ভেতর একটি সিক্রেট মিশন নিয়ে ব্যস্ত। বলা যায় ম্যামকে সারপ্রাইজ কিভাবে দিবে সে নিয়ে তার ব্যস্ত। তার বন্ধু রাফি তাকে সাহায্য করছে। মূলত তারা দুজন মিলে একটি বিশাল ব্যানার তৈরি করেছে, যার আকার কলেজের প্রধান ফটকের প্রায় সমান। তাদের লক্ষ্য ম্যামের জন্মদিনকে এমনভাবে স্মরণীয় করে তোলা যাতে তিনি আর কখনো আকাশকে ভুলতে না পারেন এবং প্রেমে পড়তে বাধ্য হন। তারপর সেই শুভ দিনটি এলো। সকাল থেকে কলেজের পরিবেশটি ছিল অন্যরকম। ছাত্রছাত্রীরা জানে আজ নতুন ম্যামের জন্মদিন, কিন্তু তারা এটাও জানে আকাশ নামে এক পাগল ছাত্র আজ নির্ঘাত নতুন কোনো কাণ্ড ঘটাবে। কিছুক্ষণ পর ম্যাম তার গাড়ি নিয়ে কলেজের গেটে ঢুকলেন। তিনি গাড়ির জানালা নামিয়ে ভেতরে প্রবেশ করতে চোখ পড়ল সেই ভয়ঙ্কর দৃশ্য। কলেজের গেটে বিশাল বড় লাল রঙের একটি হাতে আঁকা ব্যানার। কলেজের সবুজ ঘাসের মধ্যে তীব্রভাবে জ্বলজ্বল করছে ব্যানারটি। হাতে লেখা, একটু কাছে হলো আবেগ ছিল পরিপূর্ণ। ব্যানারে লেখা ছিল, জরুরি ঘোষণা, আজকের দিনটি সাধারণ নয়। আজকের দিনে এই পৃথিবীতে আগমন ঘটেছে মিস অ্যাংরি বার্ডের। হ্যাপি বার্থডে মিস অ্যাংরি বার্ড। আপনার রাগ ভালোবাসার রং, আর আপনার হাসি হলো আমাদের আকাশের চাঁদ। আপনি যতই রাগ করার করুন, আমরা ততই আরও কাছে আসব। ভালোবাসা এবং শুভকামনা সহ আপনার ভবিষ্যৎ বর। নাম প্রকাশে আপাতত ভীষণ বারণ। ব্যানারটি দেখে পুরো কলেজ ক্যাম্পাস যেন নীরব হয়ে গেল। তারপর শুরু হলো হাসি রোল। ছাত্রছাত্রীরা হাসতে হাসতে বেঞ্চে চাপড় মারছে। ম্যামের রাগের পারদ যেন ফুটন্ত জল থেকে সরাসরি লাভাতে পরিণত হলো। তার সাজানো দিনটা শুরুতেই তছনছ হয়ে গেল। এরকম লজ্জাজনক পরিস্থিতিতে পড়বেন ভাবতে পারেনি। কত বড় সাহস হলে কেউ এই ধরনের মজা করে। শুভকামনা পর্যন্ত ঠিক ছিল, তাই বলে বল লিখে রাখবে? তিনি রাগে দাঁতে দাঁত চেপে সোজা তার ক্লাসে চলে গেলেন। শরীর তখনও রাগে থরথর করে কাঁপছে। তার ইচ্ছে করছে আজ কলেজের সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে। এতটাই রাগ হচ্ছে ম্যাম ক্লাসে ঢুকে চিৎকার করে ওঠে। তার কণ্ঠস্বর প্রায় ভেঙে আসছে। এই কে করেছে এই জঘন্য কাজ? এই নির্লজ্জতা, এই বেয়াদবি করার সাহস হলো কার? কে আমাকে সবার সামনে অ্যাংরি বার্ড বলে অপমান করেছে আর হুবু বড় লিখেছে? কত সাহস! তোমাদের কি কোনো রুচিবোধ বা শালীনতা নেই? আমি এই শিক্ষকতায় ছেড়ে দেব, কিন্তু এই অপমান সহ্য করব না। ছি ছি, মান সম্মান সব শেষ। ক্লাসে পিনপতন নীরবতা, কিন্তু সেই নীরবতা ভাঙতে এক সেকেন্ডও দেরি হলো না। আকাশ তার দুষ্টু বন্ধু রাফির দিকে চোখ টিপে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে আজ কোনো ভয় নেই, আছে শুধু ভালোবাসা আর রোমাঞ্চ। আকাশ মাথা নুয়ে জোরে চেঁচিয়ে বলে, ম্যাম চিৎকার করবেন না। আপনার কণ্ঠস্বরটা খুব মিষ্টি, রাগলে কর্কশ শোনা যায়। আর ম্যাম, এই স্পেশাল এফোর্টটা আমিই নিয়েছি। তুমি এই নোংরা কাজ করেছো? তোমার সাহস কি করে হয়? তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? অ্যাংরি বার্ড মানে কি? তুমি আমাকে অপমান করেছো। তোমার মতো একজন বস্তা পচা ছাত্রের এই বাড়াবাড়ি আমি আজই শেষ করব। এতদিন চুপ করে থেকেছি বলে মাথায় চড়ে বসেছো, তাই না? আকাশ আরও সামনে এগিয়ে আসে। ম্যামের রাগ তার উপর যেন কোনো প্রভাবই ফেলছে না। আকাশ আগেও কাউকে ভয় পেত না, বরাবরই তার ভালোবাসা প্রকাশ করে এসেছে। তবে আজ সে একদম সব কিছু ঠিক করে নেবে। ম্যাডামকেও রাজি করিয়ে ছাড়বে, কারণ সে জানে তার ভালোবাসা কোনো পাপ নয়। না ম্যাম, একদম ভুল। আমি আপনাকে অপমান করিনি। আমি তো আপনার সবচেয়ে বড় গুণটাকেই হাইলাইট করেছি। আপনার রাগটাই তো আপনার সিগনেচার স্টাইল। তোমাকে কেউ বলেনি আমার কথা নিয়ে কাব্য রচনা করতে? ম্যাম শোনেন না, পৃথিবীর সবথেকে আকর্ষণীয় মহিলারা একটু বেশি রাগী হয়। এটা বৈজ্ঞানিক সত্য, কারণ তারা চায় সবাই যেন তাদেরকে ভালোবাসার জন্য লড়াই করে। আমিও তো তাই আপনাকে অ্যাংরি বার্ড বলে আদর করে ডাকি। এটা তো ভালোবাসার নিকনেম। ম্যাম এবার রাগে চোখ বন্ধ করে হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এই ছেলেকে মুখের কথাই দমাতে পারবেন না তিনি জানেন। স্টুডেন্টরা সব আর চোখে দেখছে। তিনি ভেবেছিলেন বিষয়টা একটুর মধ্যে থাকবে, কিন্তু আকাশের পাগলামি দিনকে দিন বাড়বে তা বুঝেনি। তাই রেগে গিয়ে বলে ওঠেন, তুমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের অফিসে যাও বলছি। আমি তোমার মুখ দেখতে চাই না। আমি তোমার হাতে যেন নিজের হাতে টিসি লেটারটা দিতে পারি। ঠিক আছে ম্যাম, আমি আপনার আদেশ
শিরোধার্য করলাম। তবে ম্যাম, আপনার রাগটা আজ আমার ভালোবাসার জন্য আরও বেশি তীব্র হয়েছে, তাতেও আমি খুশি। আপনি এত রেগেও আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরী বার্থডে গার্ল। শুভ জন্মদিন ম্যাম। দোস্তরা, আমার জন্য দোয়া করিস। আকাশ অত্যন্ত নাটকীয়ভাবে স্যালুট করে বেরিয়ে গেল। নদী ম্যাম কিছুক্ষণ ক্লাসে থমকে দাঁড়িয়ে থাকলেন। রাগের তীব্রতা এমন ছিল যে তিনি প্রায় কান্নাকাটি করার পর্যায়ে পৌঁছে গেছিলেন। কিন্তু সেই রাগের মধ্যেই হঠাৎ করে তার হৃদয়ে কোথাও যেন আকাশের এই পাগলামোর জন্য একটা নরম অনুভূতি জন্ম নিল। এটাও মনে হলো একটা ছেলেকে কতটা ভালোবাসলে সকলের সামনে এতটা সাহস দেখাতে পারে আর নির্লজ্জ হতে পারে। তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। এদিকে প্রিন্সিপাল স্যার ভীষণ বিরক্ত, তবে তিনি আকাশের পাগলামো দেখে মনে মনে একটু হেসেও ছিলেন। নদী ম্যামও সেখানে উপস্থিত। ম্যাম মনে মনে আকাশের বহিষ্কার চান, কিন্তু তার মন বলছে অন্য কথা। প্রিন্সিপাল স্যার কঠোর কণ্ঠে চশমার ভাগ দিয়ে তাকিয়ে বলেন, আমি তোমার এই সীমা অতিক্রম আর সহ্য করতে পারছি না। তুমি কি মনে করো কলেজটা একটা তামাশার জায়গা? ব্যানারে একজন শিক্ষককে অ্যাংরি বার্ড বলা, এটা কি ধরনের বেয়াদবি? বলো, তুমি কি জবাব দেবে? স্যার, আমি যা করেছি সেটা আমার মন থেকে করেছি। স্যার, আমি ওনাকে ভালোবাসি, ওনার রাগ ভালোবাসি, ওনার মিষ্টি হাসি ভালোবাসি। কেন বাসি জানি না, কিন্তু বাসি। আর কাউকে ভালোবাসা এটা তো কোনো অপরাধ নয়। প্রিন্সিপাল স্যার তখনও মুচকি হাসছেন, কিন্তু কাউকে কিছু বুঝতে দিচ্ছেন না। ম্যাম আকাশের অবস্থা দেখে অবাক হয়ে তাকান। এই ছেলে জীবনও কি শুধরাবে না? ফিসফিস করে বলে ওঠে, কি বলছো তুমি? তোমার কি একটু লজ্জা নেই? এখনো স্যারের সামনে এসব বলছো? জি ম্যাম, স্যার ম্যামের এই রাগটাই তো ওনার বিশেষত্ব। আর স্যার, আমি ম্যামকে ভালোবাসতে গিয়ে শুধু একটা জিনিসই শিখেছি, প্রেম নয়। এটি ইংরেজি প্র্যাকটিসের একটি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট। মানে কি বলতে চাইছো তুমি? স্যার, আমি বোঝাতে চেয়েছি ম্যাম হলেন আমার জীবনের মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন পেপার। আমি তাকে নিয়েই রচনা লিখি, তাকে নিয়েই কবিতা লিখি। এই ব্যানারটা হলো আমার প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট। আমি সবাইকে বোঝাতে চেয়েছি ম্যাম হলেন আমার জীবনের অ্যাডভার্ব অব এক্সট্রিম ইমোশন। আমি তাকে অপমান করিনি স্যার, আমি তাকে ভালোবাসি। স্যার দেখুন ওর কথা, ও কিভাবে সবকিছু ঘুরিয়ে দিচ্ছে। স্যার, যদি ম্যামকে মন থেকে ভালোবাসা অপরাধ হয় তবে আমাকে বহিষ্কার করুন। আমি ম্যামের রাগ বা ভালোবাসা কোনোটাই ছাড়তে পারবো না। তবে স্যার, একটা কথা, ম্যাম যদি আমাকে বহিষ্কার করেন তাহলে আমার জীবনে ভালোবাসার শিক্ষাটা অসম্পূর্ণই থেকে যাবে। আপনি কি চান আপনার এই ছাত্রটি অশিক্ষিত থাকুক? আকাশের কথা শুনে ততক্ষণে স্যার এবং ম্যাডাম দুজনেই মনে মনে হাসছেন। তবে নদী ম্যাম তার কঠোরতার আড়ালে তা বুঝতে দিলেন না। তোমার কথা শুনে আমি আর কি বলবো। ঠিক আছে আকাশ, তোমার জীবনে এই প্রথম শাস্তিটা আমি মওকুফ করলাম। তবে মনে রাখবে, এমন কাজ যেন আর না হয়। আর এই ব্যানারের পুরো খরচ, যার পরিমাণ প্রায় 5,000 টাকা, তোমারই দিতে হবে। যাও। আকাশ স্যালুট করে বিজয়ের হাসি নিয়ে বেরিয়ে গেল। নদী ম্যাম কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তিনি বুঝতে পারলেন আকাশ শুধু তার নয়, প্রিন্সিপাল স্যারের মনটাও জয় করে ফেলেছেন। তিনি লজ্জায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেলেন। তারও যে আকাশকে খারাপ লাগে তা নয়, কিংবা আকাশের পাগলামি অপছন্দ তাও নয়, কিন্তু সমাজের কথা চিন্তা করে তিনি এই বাড়াবাড়িগুলো পছন্দ করেন না। সেদিন রাতে আকাশ বাড়ি ফিরে তার মায়ের কাছ থেকে 5,000 টাকার জরিমানার কথা বলল। তার মা হাঁ করে রইলেন, কারণ তাদের অভাবের সংসার। আকাশের বাবা মরেছে বহু আগে। এক ছেলে নিয়ে অনেক কষ্টে দিন কাটিয়েছেন। এখন সেলাই মেশিনে কিছু রোজগার করেন, আর সারাদিন কষ্ট করে সামান্য রোজগার যা করেন তাই ছেলের জন্য দিয়ে দিতে হয়। সংসার তো আছেই, এখন আবার তার উপর জরিমানা। তার চোখে জল এলো, কিন্তু তিনি ছেলের মুখে হাসি দেখে সব কষ্ট ভুলে গেলেন। তার চেরি জল লুকিয়ে ছেলের কপালে হাত রেখে বললেন, হতাশ কণ্ঠে বললেন, 5,000 টাকা? এত টাকা আমরা কোত্থেকে দেবো বাবা? তোর টিউশনির টাকা তো কালকেই দিয়ে দিতে হবে। কেন তুই এমন পাগলামো করিস? মেয়েটা তোর ভালোবাসা বুঝবে তো। মা, তুমি চিন্তা করো না, আমি টিউশনে আরো বাড়াবো। আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। তবে মা, একটা কথা বলি, আমার ভালোবাসা টাকার চেয়েও বড়। ম্যামের ওই এক মুহূর্তের হাসিটা আমার কাছে 5,000 কেন,
5 লক্ষ টাকার থেকেও দামি। ওরে পাগল ছেলে, তোর মনটা তো সোনার থেকেও খাঁটি। তোর এই সাহস আর সততা, এটা তো টাকা দিয়ে কেনা যায় না। তুই ঠিক বলেছিস, তোর ভালোবাসা টাকার চেয়ে বড়। মা, যদি ম্যাম আমার এই গরিব অবস্থা দেখে আমাকে নিয়ে হাসেন, আমাকে ভালো না বাসেন, ঘৃণা করেন, আমি তো এত সব ভেবে দেখিনি। আমি তো তার যোগ্য নই। তোর মতো মন দিয়ে কে ভালোবাসতে জানে? সেই পৃথিবীর সব থেকে ধনী মানুষ বাবা। সরি, তোর মতো মন দিয়ে যে ভালোবাসতে জানে সেই পৃথিবীর সব থেকে ধনী মানুষ বাবা। মেয়েটা হাসলে কি হবে? একদিন না একদিন সে বুঝবে তার দামি গাড়ি আর ফ্ল্যাটের চেয়ে তোর এই ফড়িংয়ে যে ভালোবাসা আছে সেটা অনেক বেশি মূল্যবান। তোর ফড়িংয়ে আছে শুধুই নিঃস্বার্থ ভালোবাসা, আর তাদের জীবনে আছে শুধুই আভিজাত্যের অহংকার। তুমি ঠিক বলেছ মা, আমি হাল ছাড়ব না। আমি ম্যামের রাগ অভিমান দুটোই ভেঙে দেব। আমি জানি তিনি একদিন আমার এই ভালোবাসার মূল্য দেবেন। মা তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করলেন। মায়ের সাথে কথা বলে আকাশের মন হালকা হলো। সে মায়ের কাছ থেকে সেই শক্তি পেল যা তাকে ম্যামের কঠোর হৃদয় প্রবেশ করতে সাহায্য করবে। তার মনের মধ্যে একটাই বিশ্বাস, ভালোবাসার কাছে কোনো সামাজিক বাধা টিকতে পারে না। পরদিন বিকেলবেলা, এতক্ষণে কলেজ ছুটি, কলেজ ক্যাম্পাস ও নিস্তব্ধ। প্রিন্সিপাল স্যারের কড়া নির্দেশের কারণে আকাশ আজ কলেজে নেই। কেন যেন নদী ম্যামেরও আজ সারাটা দিন মন অস্থির ছিল। আকাশের পরিষ্কার না হলো, তার উপর যে বিশাল অঙ্কের জরিমানা ধার্য হয়েছে সেটা ভেবে ম্যাম চিন্তিত ছিলেন। তিনি টিচার্স রুম থেকে ধীরে ধীরে হেঁটে গেলেন আকাশের বেঞ্চের দিকে, যে বেঞ্চটাই আকাশ সবসময় বসে। তার হাতে এক গুচ্ছ রজনীগন্ধা ফুলগুলো নিয়ে তিনি খুব যত্ন করে কিনেছেন। আকাশের বেঞ্চের কাছে গিয়ে তিনি থামলেন। সেই মুহূর্তে তার মনে হলো এখন আর তিনি কোনো ম্যাম নন, বরং শুধু একজন নারী, যিনি তার জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করতে পারছেন। কেন যেন মনে হচ্ছে তিনি আর নিজের মধ্যে নেন। কাপা হাতে ফুলগুলো আকাশের ডেস্কে রাখলেন, তারপর নিঃশব্দে নিজের মনে ফিস ফিস করে বললেন, ম্যাম তুমি একটা পাগল ছেলে, তোমাকে আমি কি করে বহিষ্কার করি? তোমার এই পাগলামি যে আমার ভালো লেগেছে। এমন করে কেউ কখনো আমার জন্য পাগলামি করেনি, কিন্তু এই ভালো লাগা শুধু আমার মনের মধ্যেই রাখতে হবে। সমাজ যে মেনে নিবে না। আমি অসহায়, চাইলেও অনেক কিছু করা যায় না। আকাশ দ্রুত তার ব্যাগ থেকে ছোট্ট চিরকুট বের করলেন। তার মুখটা লজ্জায় লাল, কারণ তিনি জানেন এই কাজটা তার কঠোর ব্যক্তিত্বের সাথে একেবারেই মানে না, কিন্তু ভালোবাসা তাকে বাধ্য করেছে। তিনি চিরকুটটি সাবধানে ফুলের মাঝে গুজে দিলেন। তোমার সব পাগলামি আমি দেখেছি। তোমার সাহস আর মনের জোর আমার ভালো লেগেছে। একটা কথা মনে রেখো, যে রাগ করে সে ভালোবাসে। সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিও। তোমার বহিষ্কার আমি চাই না, কিন্তু জরিমানাটা থাকলো আর যেন এমন বাড়াবাড়ি না হয়, কারণ আমাদের এই সব ভালো লাগা সবসময় প্রশ্রয় দিতে নেই। আর হ্যাঁ, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাম দ্রুত ফুল আর চিরকুটটা রেখে আশেপাশে না তাকিয়ে হেঁটে গেলেন। তিনি যেন ভালোবাসার এক নতুন জীবনে প্রবেশ করলেন। তিনি গাড়িতে বসলেন, তার হাতে তখনও রজনীগন্ধার মিষ্টি গন্ধ লেগে আছে। তিনি আয়নায় নিজের হাসি দেখলেন। তার হাসিটা আজ সেই প্রথম দিনের রাগী ভাবটা একেবারে মুছে দিয়েছে। আকাশের ভালোবাসা অবশেষে তার কঠিন হৃদয়কে জয় করেছে। তিনি বুঝতে পারলেন তিনি আজ একজন শিক্ষক নন, আকাশের মিস অ্যাংরি বার্ড। পরদিন সকালে আকাশ কলেজে এসে তার ডেস্কে ফুল ও চিরকুট দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বুঝতে পারল তার অ্যাংরি বার্ড ম্যামের হৃদয় গলে গেছে। তার চোখের কোণে আনন্দের অশ্রু ঝলমল করে উঠল। তার মিশন ইম্পসিবল সফল হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ততক্ষণে পুরো কলেজে এই কথা ছড়িয়ে যায়, সবাই হাসাহাসি করে। কলেজে তখন গুঞ্জন আর ফিসফিসানিতে। এদিকে কলেজে একটা ছেলে আশরাফ, সেও মনে মনে ম্যামকে পছন্দ করত। পিছনে টিজ করে আজে বাজে কথা বলে, কিন্তু আকাশ বা ম্যাম ততদিনে এসবের কিছুই জানতো না। কিছুদিন ধরে আশরাফ ম্যামের প্রতি আকাশে অনুভূতি দেখে আর তাদের একসাথে দেখে হিংসে জ্বলছিল। আশরাফ প্রভাবশালী পরিবারের ছিল, তাই তার 7 খুন মাপ ছিল সব জায়গায়। আশরাফ অনেকদিন ধরে সুযোগ খুঁজছিল ম্যামকে কিছু বলার সরাসরি, কিন্তু সাহসে কুলায় না তার। কিন্তু যখন আকাশের বিষয়টা জানলো, এদিকে ম্যামও নাকি তার কিসের
কিসের চিঠি লিখেছে এটা শুনে সে নিজেও আর ঠিক রাখতে পারল না। সেদিন কলেজে ক্যান্টিনের পাশে ম্যাডাম করিডোরে বসেছিল। জায়গাটা পুরো নির্জন ছিল, কেউই ছিল না পাশে। আশরাফ ম্যামকে একবার ভাবলে একটু সুযোগ, সে টিজ করতে শুরু করলো, কিন্তু তার কণ্ঠস্বরে স্পষ্ট কুরুচিকর ইঙ্গিত ছিল। ম্যাডামকে দেখে কটাক্ষ করে হেসে বলল, কি ম্যাম, সব ভালো? আপনার রাগ নাকি আজকাল থার্মোমিটারের মতো ওঠানামা করছে? নাকি আমাদের সেই ফকিন্নি প্রেমিক আবার আপনার মন গলিয়ে দিয়েছে? কি যাতা বলছো তুমি? সমস্যা কি তোমার? যা তা কই বললাম। শুনেছি আজকাল নাকি ও আপনার জন্য কলেজের বাথরুম পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছে। ওর কাছে আপনার এত কদর! বাহ, প্রেমে পড়লে মানুষ কি না করে। নদী ম্যাডাম এবার বেশ রেগে যায়। সে কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকে আশরাফের দিকে, কিন্তু চারপাশে যেহেতু কেউ ছিল না, তাই ভেতরে ভেতরে ভয়ও পাচ্ছিলেন। কোনো মতে বলেন, আশরাফ, তোমার মুখে লাগাম দাও। তুমি তোমার সীমা ছাড়াচ্ছ। তুমি যা বলছো সেটা কলেজের একজন শিক্ষকের প্রতি ঘোরতর অসম্মান। আমি প্রিন্সিপাল স্যারকে এক্ষুনি জানাবো। আশরাফ মোটেও ভয় পায় না। সে ম্যামের আরো কাছে এসে হাসতে হাসতে বলল, ঠিক। প্রিন্সিপাল স্যারকে বলবেন? কি বলবেন? বলবেন যে আপনার পছন্দের গরিব ছেলেটা আপনার পেছনে লেগে আছে? নাকি বলবেন আপনি নিজেই আজকাল সেই ছেলেটাকে ফুল আর চিরকুট লুকিয়ে লুকিয়ে দিতে যান? আমার তো মনে হয় আপনার রাগ এখন ভালোবাসায় পরিণত হয়েছে। আপনার এই নীরবতা প্রমাণ করে আমার কথা সত্যি। তখনই দূর থেকে আকাশ সব দেখতে পায়। তার মাথায় রক্ত চড়ে গেল। কেউ তার নদী ম্যামের দিকে নোংরা চোখে তাকাবে, সেটা তার সহ্য হবে না। সে কোনো চিন্তা না করে দ্রুত ছুটে এলো। আশরাফের কলার চেপে ধরে রাগে চোখ লাল করে বলল, কি বললি তুই? আর একটা বাজে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর মতো অসভ্য ছেলের জন্যই ভালো মানুষগুলো মাথা নিচু করে থাকে। তোর সাহস হলো কি করে একজন শিক্ষকের সঙ্গে এমন বেয়াদবি করার? আরে দেখ, গরিবের বীর পুরুষ এসে গেছেন। তোর কি রে? তুই তো নিজেই ম্যামের পিছু লেগে থাকিস। তুই কি ম্যামের পার্সোনাল বডিগার্ড নাকি? শোন, ম্যামের মতো হাইফাই মেয়ে তোর মতো রাস্তার ফকিরের সঙ্গে প্রেম করবে না। স্বপ্ন দেখা বন্ধ কর। আকাশের আর সহ্য হলো না। তার সমস্ত রাগ আর কষ্ট যেন এক হয়ে গেল। সে আশরাফকে সজোরে ঘুষি মারল। এরপর দুজনের মধ্যে শুরু হলো মারামারি। আকাশের উদ্দেশ্য ছিল আশরাফকে উচিত শিক্ষা দেওয়া। মারামারিতে আশরাফের নাক ফেটে গেল। নদী ম্যাম চিৎকার করে থামানোর চেষ্টা করেও পারলেন না। ম্যাম জোর করে ছাড়লেন। আশরাফ রেগে দৌড়ে পালিয়ে গেল। যাবার আগে আকাশকে শাসিয়ে গেল তাকে দেখে ছাড়বে। নদী ম্যাম দৌড়ে আসে, তাড়াতাড়ি হাতটা নিজের হাতে টেনে নিয়ে বলে, দেখি, ইস কি অবস্থা করেছে। কে বলেছে তোমাকে এসব করতে? তুমি কি পাগল হলে? পাগল হইনি ম্যাম, ঠিক আছে। ওর কত বড় সাহস আপনাকে নোংরা কথা বলে? আমার সামনে এসব কথা বলবে আর আমি মেনে নিব? আপনি টেনশন নেবেন না। আচ্ছা, এখন বাড়ি চলে যাও। ওর সাথে আর লাগতে যাবে না। আর এইসব যেন কেউ না জানে, পরে আমার বদনাম হবে। কলেজে যা শুরু হয়েছে, তোমাদের জ্বালায় তো কলেজও করা যাবে না। আমি ঠিক আছি, তাই আমারটাও জ্বালা মনে হয় ম্যাডাম। আর কি করবে পোলাপান বলেন? এমন সুন্দরী হট ম্যাডাম দেখলে কান্না। আকাশ, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। চলি ম্যাম। তবে আপনি এখনো সরাসরি আমাকে না বলেননি, আবার হ্যাঁও বলেননি। এর মানে কি আপনার মনে লাড্ডু ফুটছে ধরে নেব? কিছুই না, যাও তো যাও। যাব না, আপনাকে আজ বলতে হবে। এভাবে কতদিন ঝুলাবেন ম্যাম? শাট আপ। এখন কি তোমাকেও আশরাফের মতো বকা দিব? আপনি ওর সাথে আমার তুলনা করলেন। আকাশ, এখন যাও তো। আমার মাথা এখন ঠিক নেই। আমি উল্টাপাল্টা বলে ফেলবো, পরে তোমার খারাপ লাগবে। ঠিক করলেন না ম্যাম। আমি আশরাফ নই, আমি আকাশ। আমাকে ওর সাথে মিশালেন। ঠিক আছে, চলে যাচ্ছি। আকাশ চলে যায়। নদী ম্যামও হাঁটতে থাকেন। তিনি সব কিছুর উপর কেমন যেন বিরক্ত হয়ে যাচ্ছেন। পরের দিন সকালে পুরো কলেজে একটা জঘন্য রকমের গুজব ছড়িয়ে পড়ল। আশরাফ এই মারধরে প্রতিশোধ নিবে মনে মনে ঠিক করে। সে নোংরা ষড়যন্ত্র করলো, কিছু ভুয়া প্রেমপত্র তৈরি করলো, যার ভাষা ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ, অশ্লীল। চিঠিগুলোতে আকাশের হাতের লেখার মতো করে হুবহু লেখা। অনেক অভিজ্ঞ একজনকে দিয়ে সে এসব করিয়েছে। এরপর চিঠিগুলোর অনেকগুলো কপি করে সেগুলো কলেজের ক্যান্টিনে, লাইব্রেরি এবং টিচার্স রুমের আশপাশে লাগিয়ে দিল রাতের অন্ধকারে।
চিঠিগুলোতে লেখা ছিল আকাশ মারামারি করেছে শুধুমাত্র ম্যামের সঙ্গে তার অবৈধ সম্পর্ক সবার সামনে প্রকাশ না করার জন্য। নদী ম্যাম কলেজে ঢুকছেন, সবাই তার দিকে তাকিয়ে আছে আর হাসছে। ম্যাম অবাক হলো নিজেও। এরা সবাই তাকে এমন অদ্ভুত করে দেখছে কেন? হঠাৎ সামনে তাকিয়ে দেওয়ালে একটা পোস্টার দেখলো, তাতে লেখা, আমি নদী ম্যামকে ভালোবাসি। ম্যাম আমার ভালোবাসা স্বীকার করছে না ঠিকই, কিন্তু আমাকে নানান ইশারা ইঙ্গিত করে। আর ম্যাডামের সাথে আমার সে সম্পর্কটা হয় যেটা আসলে বলার মতো না। আমি ম্যাডামের জন্যই গতকাল আশিফের সাথে মারপিট করেছি, তবু সে আমাকে এখনও সরাসরি হ্যাঁ বলেনি, কিন্তু বাজে ইঙ্গিত ঠিকই করে। আমি ম্যাডামকে ভালোবাসি, তার দেহকে নয়। সরি ম্যাম, বলতে বাধ্য হলাম, আপনি আসলেই ভালোবাসার যোগ্য না। ম্যামের মনটা মুহূর্তে ভেঙে গেল। তার মনে হলো গতকাল কি আকাশ তার উপর রেগে আছে আসলেই, সেজন্য এসব হলো। তবে কি তার ভালোবাসা তাকে স্রেফ একটা প্রতিশোধ, তাকে হ্যাঁ না বলার প্রতিশোধ নিল? নদী ম্যাম কলেজের দেওয়ালে থেকে চিঠিগুলো টেনে ছিঁড়তে থাকে, তারপর রিসার্চ রুমে একা বসে থাকে কিছুক্ষণ। এগুলোর দিকে তাকিয়ে থাকে আর সেই প্রেমপত্রগুলো হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলে, না, এটা হতে পারে না, আকাশ এমন নয়। কিছুক্ষণ পর আবার তার মনে হলো আকাশ তাকে ভালোবাসে, কিন্তু তার প্রচণ্ড রাগ আর আবেগ প্রবণতা এবং বারবার না করা হয়তো সে মেনে নিতে পারেনি। ওর এত রাগ, ও কি আমাকে ভয় দেখাতে চাচ্ছে? কিন্তু ভয় দেখিয়ে ও তো ভালোবাসা আদায় করা যায় না। আমি কেন ওর পাগলামিকে বিশ্বাস করেছিলাম? মনে মনে ভালো লাগাও ছিল, সমাজের ভয়ে প্রকাশ করতে পারিনি। আমার সব অনুভূতি কি ভুল ছিল? প্রিন্সিপাল স্যার ততক্ষণে মারামারি ঘটনা এবং এই ভুয়া প্রেমপত্র গুজবে বিষয়গুলো জানতে পেরেছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আকাশকে তার অফিসে ডাকলেন। নদী ম্যামও সেখানে উপস্থিত। তিনি আজ এতটাই বিরক্ত ও হতাশ যে তিনি নিজে আকাশের কঠোরতম শাস্তি চাইছেন। প্রিন্সিপাল স্যার গম্ভীর কণ্ঠে টেবিলে সজোরে চাপড় মেরে বললেন, আকাশ, এই কি ধরনের আচরণ? কলেজে মারামারি, একজন শিক্ষককে নিয়ে কুরুচিকর গুজব ছড়ানো এবং এইসব নোংরা চিঠি। ছি, এসব কি করছো? তুমি কলেজের পরিবেশ নষ্ট করছো। কি মানে এসবের? হ্যাঁ, শান্তিতে থাকতে চাও নাকি? আকাশ চিঠিগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নিচে দেখছিল তার দিকে সবাই কেমন করে তাকাচ্ছে, কিন্তু চিঠি নিয়ে যে এত কাহিনী তা সে জানতই না। সে তেমন অবাক না হয়ে বলল, স্যার, বিশ্বাস করুন, এই চিঠিগুলো আমার লেখা নয়। আমি মারামারি করেছি, সেটা স্বীকার করছি, কিন্তু আমি ম্যামকে অপমান করার মতো কোনো কাজ করিনি। আমি আশরাফকে মেরেছি কারণ ও ম্যামকে টিজ করছিল। আমি ম্যামকে ভালোবাসি। আকাশ থামো, তুমি মিথ্যা বলছো। তোমার এত সাহস! তোমার এই চিঠিগুলোই প্রমাণ করে তুমি কত নিচে নামতে পারো। তোমার লেখা আমি চিনি না। তোমার আর আমার মধ্যে শিক্ষা, রুচি আর সামাজিক অবস্থানের যে আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা তুমি এই চিঠিতেই প্রমাণ করেছো। তুমি বেয়াদব। আকাশ আশ্চর্য হয়ে ম্যামের দিকে তাকলো। ম্যাম এসব বলছে। সে অবাক হয়ে যায়। ম্যামের কথাই ও কষ্ট পায়। ম্যাম, আপনিও বিশ্বাস করছেন যে এই চিঠিগুলো আমার লেখা? আপনি আমার পাগলামো দেখেছেন, কিন্তু আমার ভালোবাসাটা দেখেননি। আপনার মনে আছে আমি বলেছিলাম আমি গরিব হতে পারি, কিন্তু আমার মনটা সোনার মতো খাঁটি। আপনি আমাকে আজও বিশ্বাস করতে পারলেন না? তোমার মতো ছেলেদের কাছে আবেগ হলো একটা অস্ত্র, আকাশ, আর তুমি সেই অস্ত্র ব্যবহার করেছো। ঠিক আছে ম্যাম, যদি আপনি আমাকে এই চিঠিগুলোর জন্য অপরাধী ভাবেন তবে আমি তাই। আমি আপনার চোখে বেয়াদব ছিলাম, পাগল ছিলাম, এখন অপরাধী হলাম। স্যার, আমাকে বহিষ্কার করুন। আমি আর এই মিথ্যার জগতে থাকতে চাই না। আকাশ, আমি তোমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করলাম। তুমি এই 1 মাস কলেজে আসবে না। আকাশ প্রিন্সিপাল স্যারের দিকে না থাকে শুধু ম্যামের দিকে চেয়ে 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 চোখে তীব্র কষ্ট নিয়ে বলল, প্রিন্সিপাল স্যার আমাকে সাসপেন্ড করেছেন, কিন্তু ম্যাম আমার প্রতি আপনার রাগ সম্পূর্ণ ভুল। একদিন আপনি তা বুঝবেন। বিদায় ম্যাম। এই সাসপেনশন আমার শাস্তি আর আপনার শান্তি। তবে শান্তি থাক আপনার, আর আমাকে সহ্য করতে হবে না। আকাশের কোনো কথা বলল না, শুধু ম্যামের দিকে একবার স্থির দৃষ্টিতে তাকিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখে ছিল এক পরিচিত প্রেমিকের নীরব অশ্রু, আর ম্যামের হৃদয়ে তখন এক তীব্র যন্ত্রণা যা থেকে বারবার বলছিল, তুমি ভুল করেছো,
তুমি ভুল করেছ। কিন্তু ম্যাম তার সিদ্ধান্তে অটল। আকাশের শাস্তি পাওয়া উচিত। সেদিন রাত ছিল ঝুম বৃষ্টির রাত। প্রকৃতি কান্না যেন আকাশের হৃদয়ের কষ্টকে আরো তীব্র করছিল। ম্যাম কলেজ শেষ করে বাসায় যায়, কিন্তু তার কিছু ভালো লাগছিল না। এদিকে আকাশ কলেজ থেকে সাসপেন্ড হওয়ার পর সোজা বাড়ি না গিয়ে গাছতলায় বসে থাকে। তারপর কি মনে করে উঠে দাঁড়ায়, চলে যায় ম্যামের ফ্ল্যাটের সামনে। তার শরীর জ্বর আর কষ্টের ভারে কাঁপছে। সে জানে এই মুহূর্তে ম্যামকে বিশ্বাস করানো অসম্ভব, কিন্তু সে তার শেষ চেষ্টা করতে প্রস্তুত। না, ম্যামের কাছে সে অপরাধ না করেও দোষী হয়ে থাকতে পারে না। তার ভালোবাসা এত ঠুনকো নয়। আকাশ ভিজে একাকার হয়ে ম্যামের ফ্ল্যাটের নিচে গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। হাত দুটো সেই পুরনো কবিতার বই যা সে ম্যামকে উপহার দিয়েছিল। সে কাঁপতে কাঁপতে গেটের দিকে তাকিয়ে কথাগুলো বলতে শুরু করলো, যেন ম্যাম তার কথা শুনতে পান। ম্যাম, আপনি আমাকে বিশ্বাস করলেন না। আপনি আমার ভালোবাসাটাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে উড়িয়ে দিলেন। আপনার রাগটা আমার কাছে বড্ড প্রিয় ছিল, কিন্তু এখন আপনার এই রাগের জন্য করা অবিশ্বাস আমার হৃদয়ে তীব্র যন্ত্রণা দিচ্ছে। আকাশ গেটের লোহার রড ধরে দাঁড়িয়ে থাকলো। তার চোখের জল আর বৃষ্টির জল মিশে একাকার। ম্যাম, আমি গরিব হতে পারি ম্যাম, কিন্তু আমার মনটা তো আর নোংরা নয়। আমি মারামারি করেছি কারণ কেউ আপনার দিকে নোংরা চোখে তাকাক, এটা আমার সহ্য হবে না। আপনার ওই হাসিটা আমার কাছে 5,000 টাকার জরিমানার চেয়েও বেশি দামি। তাই আমি 5,000 কেন, সামর্থ্য থাকলে আপনার জন্য লাভ লেটার লিখে কোটি টাকা দিতেও রাজি। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি বিশ্বাস না করলেও আমি এই গেটের সামনে ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না আপনি এসে বলেন, আকাশ, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি আপনার হৃদয় পাথরের নয়। আপনি একদিন ঠিকই বুঝবেন। আকাশের কথাগুলো বৃষ্টির শব্দে মিলিয়ে যাচ্ছিল। সে তখনও প্রচণ্ড জ্বরে কাঁপছিল। ঠোঁট দুটো নীল হয়ে গেছে, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল গেটের দিকে স্থির। তার ভেতরের প্রেমিক মনে জেদ তাকে নড়তে দিল না। সে যেন নিজের জীবনের বিনিময়ে ভালোবাসার প্রমাণ দিতে বদ্ধপরিকর। ম্যাম জানালার ধারে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি জানালার পর্দা সরিয়ে দেখলেন বাইরে ঝুম বৃষ্টিতে গেটের কাছে একটি ভিজে যাওয়া ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি কাঁপছে। ম্যাম ভালো করে দেখলেন এটা আকাশ। বৃষ্টির কারণে তাকে খুব অসুস্থ দেখাচ্ছে। ওপরে দাঁড়িয়ে বৃষ্টির কারণে আকাশের চিৎকার তার কানে যাচ্ছিল না। এদিকে আকাশের এই অবস্থা দেখে তিনি চিৎকার করে উঠলেন, ও গড, ও কি করছে? ও তো জ্বরে কাঁপছে। আমি কি করলাম? ওর কথাও বিশ্বাস করলাম না। ও আমায় কত ভালোবাসে। ও তো এমন করতেই পারে না। ম্যামের সমস্ত রাগ, সমস্ত অভিমান মুহূর্তে ধুয়ে গেল। যে ছেলেটা নিজের জীবন বিপন্ন করে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে শুধু ভালোবাসার প্রমাণ দিতে, সে কোনোদিন নোংরা কাজ করতে পারে না। ম্যাম আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি দ্রুত দরজা খুলে ছাতা না নিয়ে ছুটে গেলেন গেটের দিকে। কষ্টে চোখে জল নিয়ে আকাশের কলা ধরে টান মেরে নিজের দিকে নিলেন। তারপর একেবারে ঠোঁটের কাছাকাছি নিয়ে ঠোঁট এনে বললেন, ওই, তুমি কি করছো এসব? তোমার কি একেবারে কাণ্ডজ্ঞান নেই? তোমার জ্বর এসেছে, সে খেয়াল আছে? কি চাও কি তুমি? নিজেকে শেষ করে দিতে চাইছো? আর কত পাগলামো করবে? তোমার মতো পাগল আমি জীবনে দেখিনি। ম্যাম, আপনি এসেছেন, তার মানে আপনি আমাকে বিশ্বাস করেন? আমি বোকা ছিলাম আকাশ। আমি বিশ্বাস করি, আমি জানি এই নোংরা চিঠিগুলো তোমার নয়। আমারও যে কি হয়ে যায় মাঝে মাঝে। কি করে তোমাকে ভুল বুঝলাম আমি? বৃষ্টির মধ্যে ভিজে আকাশের খুবই অবস্থা খারাপ। ম্যাম আকাশকে শক্ত করে ধরলেন যেন সে পড়ে না যায়। আকাশ একটু হেসে বলে, আপনি আমাকে বিশ্বাস করেছেন, এটাই আমার কাছে যথেষ্ট। আমার জীবনের সব থেকে বড় জয়। ম্যাম আকাশকে ধরে ঘর নিয়ে এলেন। ততক্ষণে সবাই গভীর ঘুমে ম্যামের বাসার। ম্যাম চারপাশে তাকালো কেউ দেখছে কিনা। তারপর দ্রুত তার বাবার ওয়ার্ড্রপ থেকে চুপি চুপি জামা আর প্যান্ট এনে দিলেন। আকাশ ভেজা কাপড় চোপড় পাল্টে নিল। ম্যাম তাকে জ্বরের জন্য ওষুধ দিলেন। এরপর তিনি ভালোবাসার কাছে সমস্ত রাগ, সমস্ত অভিমান তুচ্ছ, চোখের জল গাল বেয়ে পড়ছিল। কাঁদতে কাঁদতে আকাশের হাত ধরে বলল, আকাশ, তুমি আমার জন্য এত কষ্ট করেছো। আমি তোমার প্রতি এত কঠোর ছিলাম। তুমি সত্যি একটা প্রেমের বাউন্ডুলে। আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ক্ষমা চাই না ম্যাম, শুধু একটু বিশ্বাস চেয়েছিলাম। আপনার এই বিশ্বাস, এই যত্ন, এটাই প্রমাণ করে আমার ভালোবাসা একদম খাঁটি ছিল।
ম্যাম তখন বুঝতে পারলেন আকাশের ভালোবাসা কোনো ফাজলামো ছিল না, ছিল খাঁটি, সাহসী এবং প্রচণ্ড আদরে। তিনি সেই রাতে আকাশের পাশে বসে রইলেন তার জ্বর কমা না পর্যন্ত। আকাশ হঠাৎ ম্যামের হাত ধরল। ম্যাম কেঁপে উঠল। আকাশ বলে, ম্যাম, আপনি আমার জন্য কেন এত কিছু করছেন? আপনি আমাকে ভালোবাসেন, তাই না? ম্যাম উঠে দাঁড়ায় লজ্জা পেয়ে বলে, জানি না, কিচ্ছু জানি না, তবে এটা জানি তোমার এই পাগলামি আমার ভালো লাগে। এমন করে কেউ আমার জন্য পাগলামি করেনি। আর এটাও জানি তোমার মতো করে কেউ আমাকে চাইবে না। তবে কি আমরা এখন প্রেম করছি? জানি না, অনেক রাত হয়েছে, কেউ দেখে ফেলবে। এখন যাও তুমি। বারে, এখনই তাড়িয়ে দিচ্ছেন? একটু আদর যত্ন করবেন না? একটু কাছে আসতে দিবেন না? আপনার ওই ঠোঁটে আমার ঠোঁট। কথাগুলো বলতে বলতে আকাশ ম্যামের আরো কাছে আসে, তারপর আচমকা কাছে টান মেরে গায়ের সাথে মিশিয়ে নেয়। ম্যামের সারা শরীরে শিহরণ জাগে। আকাশ চোখ বুজে চুমু খায়। ম্যাম ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আকাশ এসে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ মনে মনে হাসে। সে জানে ম্যাম তাকে ভালোবাসে, ভালো করেই বাসে, কেবল স্বীকার করছে না। সে নিশ্চিত হলো ভালোবাসার আসল পরীক্ষা শেষ হলো। এখন তাদের সামনে শুধু সামাজিক বাধা, আর তারা দুজন মিলে জয় করবে। কিন্তু ভালোবাসা জয়ী হলো, প্রতিশোধের আগুন নেভেনি। পরদিন প্রিন্সিপালকে ম্যাম বলেন এসব হয়তো আশরাফ করেছে, তিনি আকাশকে ভুল বুঝেছেন। প্রিন্সিপাল এবার একটু বিরক্ত হয়। এরপর আশরাফকে কলেজ থেকে বহিষ্কার করে দেন। আশরাফ কলেজ থেকে বহিষ্কৃত হলো। আকাশ ও নদী ম্যামের এই সম্পর্কে কিছুতেই মেনে নিতে পারেনি। তাদের কারণে এত বড় অপমানিত হলো। তাই সে বাহির থেকে তাদের জীবন আরো বড় আঘাত হানার শখ কষতে শুরু করে। একদিন বিকেলে আকাশ টিউশনি শেষে সাইকেল নিয়ে ফিরছিল। এক নির্জন রাস্তায় আকাশ, আশরাফ ও তার কিছু গুন্ডা বন্ধু তাকে ঘিরে ধরল। আশরাফের চোখে ছিল তীব্র হিংসা। আশরাফ আকাশকে দেখে উপহাসের হাসি হেসে বলল, কিরে গরিবের বীর পুরুষ, ম্যামের সঙ্গে প্রেম করে খুব বড়লোক হয়ে গেছিস নাকি? আশরাফ, তোর যা বলার আছে সোজাসুজি বল, আমি তোকে ভয় পাই না। ভয় তোকে পেতেই হবে। তুই ভেবেছিস একটা চিঠি ফাঁস করে দিলেই তোর গল্প শেষ? না, এবার তোর আর তোর ম্যামের সম্পর্কটা আমি কলেজের বাইরে ফাঁস করে দেব। আমি তোদের এমনভাবে ফাঁসিয়ে দেব যে কেউ বিশ্বাস করবে না যে তোর ভালোবাসা খাঁটি ছিল। ফাঁস করবি? কর। আমার ভালোবাসা খাঁটি সেটা প্রমাণ করার জন্য তোর নোংরা গুজবের দরকার নেই। ম্যাম আমাকে বিশ্বাস করে। তুই জীবনেও ভালোবাসার মর্ম বুঝবি না, কারণ তোর কাছে সবটাই টাকা আর নোংরামি। তোর এত বড় সাহস! শোন, আমার বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ। আমি যদি চাই তোর মাকে, তোকে এই এলাকা থেকে উচ্ছেদ করতে পারি। আর তোর সেই ম্যাম, তার জীবন আমি নরক বানিয়ে দেব। তোর ভালোবাসার জন্য তোকে অনেক বড় মূল্য দিতে হবে। আশরাফ আকাশকে মারধর করে ফেলে রেখে চলে গেল। আকাশের শরীর ব্যথা হলো, তার মনে ছিল দৃঢ়। সে জানে এ লড়াই শুধু এখন ভালোবাসার প্রমাণে নয়, ভালোবাসা রক্ষা করার। কারণ সে ভালোবাসা পেয়ে গেছে, এখন সেটা রক্ষা করতে হবে। ম্যামের বিন্দুমাত্র অপমান সে সইবে না, তার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। এদিকে নদী ম্যামের বাবা আশরাফের বাবার মাধ্যমে এই ঘটনা জেনে গেলেন। তার মাথায় রক্ত উঠে গেল। তিনি বাসে এসে সরাসরি নদীর সঙ্গে চরম বিতর্কে জড়ালেন। বাসে এসে চিৎকার করে বলেন, নদী, তোমার লজ্জা করে না? তুমি কলেজের একটা সাসপেন্ডেড ছাত্রের সঙ্গে প্রেম করছো। তুমি আমাদের মান সম্মান সব শেষ করে দিলে। আশরাফের বাবা আমাকে হুমকি দিয়েছেন, সব বলেছেন তিনি আমাকে। বাবা, আশরাফ একটা গুন্ডা আর তার বাবা একজন দুর্নীতিবাজ। আমি তাদের কথায় ভয় পাই না। আর আমার ভালোবাসার জন্য আপনাদের সম্মান যাবে না, বরং বাড়বে। আমি নিজের মতো বাঁচবো, আমাকে নিয়ে অযথা ভাববেন না। ম্যাম একটু ভয় পেলেন না। আর ম্যামের আচরণ দেখে নদীর বাবা রাগে কাঁপতে কাঁপতে বলেন, তুমি যদি ওই ছেলেকে বিয়ে করো, তবে আমি তোমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। আমি তোমাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করব। বাবা, আপনারা আমাকে জন্ম দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞ, কিন্তু আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। যদি আমার ভালোবাসার জন্য আপনাদের ঐশ্বর্য হারাতে হয়, আমি রাজি, কিন্তু আকাশকে হারাতে রাজি নই। নদী ম্যামের বাবা আর কিছু বলল না, রাগে ঘর ছেড়ে চলে গেলেন। ম্যাম জানতেন এই পথ কঠিন হবে, কিন্তু সে সব করতে প্রস্তুত আকাশের জন্য।
আকাশ মায়ের খেয়ে বাড়ি ফিরে এলো। তার মা চেঁচিয়ে উঠল। আকাশ যখন মাকে সব খুলে বলল তখন তার মা চুপ হয়ে গেলেন। তিনি ভাবলেন তার ছেলের ভালোবাসা তার জন্য বড় বিপদ ডেকে আনবে। কষ্টে ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, তুই এমন একজনকে ভালোবাসলি কেন? কেন তোর এই জীবনে ঝুঁকি নেওয়া? তোর জন্য কি আর কোনো মেয়ে ছিল না? আমি তো তোকে কিছু দিতে পারলাম না, ওই জীবনটাই আছে তোর। আর এবার তোর ভালোবাসার জন্য সব হারাবি। আশরাফের বাবা কি করে কে জানে? মা, তুমি ভেবো না, তোমার আশীর্বাদ আর আমার সাহস এ দুটোই যথেষ্ট। ম্যামের ভালোবাসা আমার জীবনে আসার পর থেকে আমি আর কোনো ঝুঁকিকে ভয় পাই না। মা ছেলের মুখে সাহস আর চোখে ভালোবাসা দেখে দীর্ঘশ্বাস ফেলেন। তিনি জানতেন এই ছেলে সহজে হার মানবে না। মা সেদিন আকাশের জন্য নামাজ পড়লেন যাতে তার ছেলের ভালোবাসা জয়ী হয়। এদিকে ম্যাম বুঝতে পারলেন শুধু ভালোবাসা দিয়ে এই যুদ্ধ জেতা যাবে না। আশরাফের বাবার রাজনৈতিক প্রভাব তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তিনি তার পুরনো কিছু বিশ্বস্ত বন্ধু ও আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন আশরাফের নোংরামি এবং তার বাবার দুর্নীতি প্রকাশ্যে আনবেন। এদের আগে থামাতে হবে। ম্যাম একজন আইনজীবীর সাথে কথা বলেছিলেন ফোনে। আমি চাই আশরাফ এবং তার বাবার সব অবৈধ কাজের প্রমাণ জোগাড় করা হোক। আমি ভয় পেয়ে সরে দাঁড়াবো না। আমি আকাশের নির্দোষিতা প্রমাণ করব এবং আশরাফকে তার কর্মের ফল ভোগ করতে হবে। এইবার রাগী ম্যাম চুপ করে থাকবে না। ম্যামের এই গোপন পদক্ষেপই ছিল তাদের সম্পর্কের জন্য এক ঢাল স্বরূপ। তিনি তার নিজের বুদ্ধিমত্তা ও প্রভাব খাটিয়ে আকাশকে রক্ষা করতে প্রস্তুত হলেন। কিন্তু আকাশ জানতো না ম্যাম তার জন্য এত বড় ঝুঁকি নিচ্ছে, কারণ আশরাফ আর তার বাবা এরা কেউই ভালো মানুষ নয়, এক কথায় ডাকাত। এদিকে নদী ম্যামের বাবা খুব রেগে গেলেন তার উদ্যোগে। ম্যামও আকাশকে কলেজ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ব্যবস্থা এবং আশরাফকে মারধরে অপরাধে আকাশের বিরুদ্ধে মামলা করা হলো। প্রিন্সিপাল সাহেব এসবে সামিল হতে চাচ্ছিলেন না। তিনি ম্যাম আর আকাশকে খুব ভালোবাসতেন। আকাশের ভালোবাসা তার কাছে খাঁটি মনে হয়। ছেলেটা ভালো, কিন্তু কিছু কর নেই। নদী ম্যামের বাবা তার প্রিয় বন্ধু, তাই তার কথা মতো তাকে কাজ করতে হয়েছে। আকাশকে আদালতে হাজিরা দিতে হলো। ম্যাম তা শুনে ভীষণ চটলেন। তিনি তার বাবার বিরুদ্ধে কি আকাশের পাশে দাঁড়ালেন। সেদিনও কোর্টে হাজিরা ছিল। ম্যাম দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আকাশ নির্দোষ। সে শুধু একজন শিক্ষকের সম্মান রক্ষা করতে চেয়েছিল। অন্যদিকে আশরাফ সেই শিক্ষককে টিজ করেছে এবং আকাশকে ফাঁসানোর জন্য নিজে কুরুচিকর চিঠি লিখে তা কলেজে ছড়িয়ে দিয়েছে। সব মিথ্যা। আমার ছেলে নির্দোষ। আর এই মেয়ে আমার ছেলের পিছনে লেগেছিল, আর এই ফকিনীর ছেলে তাকে ফাঁসাচ্ছে। মাননীয় আদালত, আমি কলেজের একজন শিক্ষক। আমি স্বেচ্ছায় এই গরিব ছেলেকে ভালোবাসি। আমার বাবা আমার সব ঐশ্বর্য কেড়ে নিয়েছেন, কিন্তু আমার এই ভালোবাসা আমার সবচেয়ে বড় সম্পদ। আশরাফকে আমি টিজ করার জন্য উপযুক্ত শাস্তি দাবি করছি। আমার ভালোবাসা কোনো নোংরা নাটক নয়, এটা খাঁটি। ম্যামের এমন সাহস দেখে সবাই স্তব্ধ। বিচারক ম্যামের সততা ও দৃঢ়তা দেখে প্রভাবিত হলেন। অন্যদিকে ম্যামের আইনজীবী দেওয়া তথ্য অনুযায়ী আশরাফের বাবার দুর্নীতির প্রমাণও আদালতে জমা পড়ল। সব প্রমাণ এবং সাক্ষ্য বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আকাশ নির্দোষ। তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হলো। আর আশরাফকে শিক্ষককে অসম্মান ও ষড়যন্ত্রের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হলো। আদালত থেকে বেরিয়ে আকাশ আর ম্যাম একে অপরের দিকে তাকালো। তারা জিততে পেরেছে, কিন্তু বাইরে তখন দাঁড়িয়ে আছে ম্যামের বাবা। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আজ পুরো সমাজ তাদের ভালোবাসাকে স্যালুট জানিয়েছে। তিনি কি আর দূর করে দিতে পারেন? আদালত থেকে বেরিয়ে আকাশ আর ম্যামকে একসঙ্গে দেখে ম্যামের বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন তার মেয়েকে হারানো মানে সব হারানো। তিনি তার মেয়েকে হারাতে পারবেন না, বড় আদরে মেয়ে যে তার। তিনি নদীর কাছে এসে বললেন, মা, আমাকে ক্ষমা করে দে। আমি সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম তোর ভালোবাসাটাই আমার আসল সম্মান। আমি তোর সুখ কেড়ে নিতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা কর মা। বাবা, আমি জানতাম আপনি আমাকে ভুল বুঝতে পারবেন না। আপনি আমার বাবা। আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মেয়েকে সব সুখ দেব। আমি বিশ্বাস করি বাবা, তুমি আমার মেয়েকে নিজেও ভালোবাসতে শিখিয়েছো।
এখন থেকেও তোমার। তোমরা সুখে থেকো, আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে। এই মিলন দৃশ্য আকাশের মাও উপস্থিত ছিলেন। দুটি পরিবারই এক হলো ভালোবাসার এই চরম পরীক্ষার পর। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে সমস্ত সামাজিক চাপ উপেক্ষা করে আকাশ ও ম্যামের বিয়ে সম্পন্ন হলো। কোনো জাঁকজমক নয়, ছিল দুটি পরিবারের ভালোবাসা আর কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। বিয়ের দিন তারা দুজনেই হাসছিল খুব। রাফি আকাশের পাশে এসে ফিসফিস করে বলল, কিরে পাগল, তোর তো কপাল খুলে গেল। তোর মিশন ইম্পসিবল সফল। তোর বউ তো প্রচণ্ড রাগী। এখন তোর টোটকা কি? টোটকা? এখন তো মজা শুরু। রাগ না হলে কি জমে বেটা? ম্যাম, এবার যদি রাগ করেন তবে আকাশের কাছ থেকে কিস নেবেন, রাগ কমে যাবে। তোমার টিপস দরকার নেই রাফি, আমি তো রাগ করবই, কারণ রাগ করলে ভালোবাসা বাড়ে। আমার রাগ এখন আর কষ্টের নয়, সেটা হলো আকাশের প্রতি আমার অধিকার। বিয়ে শেষে তারা কোনো গাড়িতে নয় বরং আকাশে সেই পুরনো ফোরিং স্কুটারে চেপে বাড়ি ফিরছিল। তখন নদী ম্যাম হাসতে হাসতে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলেন। শোনো, আমার বাবা মাকে ফোন করে জানিয়ে দিও তাদের মেয়ে এখন এই ফোরিংয়ের রানী। ঠিক আছে ম্যাম, এবার থেকে আর গাড়িতে নয়, গরিবের স্কুটার এই তোমার জীবনে কাটবে। তুমি কি প্রস্তুত? আমি প্রস্তুত, কারণ এই স্কুটারের কারণেই আমার ভালোবাসা আমার কাছে এসেছিল, আমাদের প্রেমের শুরু হয়েছিল। সেই শুরু আকাশ আর নদীর ভালোবাসা সফল হলো। এরপর তাদের দাম্পত্য জীবনের 1 বছর পেরিয়ে গেছে। নদী ম্যাম এখন আর সেই অহংকারী শিক্ষক নন। তিনি এখন আকাশের ছোট্ট সংসারে পুরোপুরি মানিয়ে নিয়েছেন। তবে মাঝে মাঝে সেই পুরনো রাগী ভাবটা ফিরে আসে। একদিন রাতে দুজন পাশাপাশি শুয়ে আছে। আকাশ আলতো করে ম্যামের কপালে হাত রাখলো। এই যে আমার রাগী ম্যাম, এখনো রাগ করেন? মাঝে মাঝে সেই পুরনো অ্যাংরি বার্ড ফিরে আসে, তাই না? রাগ তো করি, আমার রাগটা কি আর যাবে? তবে শোনো, রাগ করব কিন্তু তোমার ঘাড়ে মাথা রেখে, আর তুমি মানিয়ে নিবে। রাগ করা আমার অধিকার, আর তুমি আমাকে মানিয়ে নিবে, সেটা তোমার দায়িত্ব। হা হা, তাই বুঝি? তোমার সেই রাগটাও আমার কাছে মিষ্টি। তুমি যে একটা মিষ্টি, মনটা চাই এক কামড় দিয়ে মিষ্টিটা খেয়ে ফেলি। তুমি খুব ফাজিল। তবে শোনো, একটা কথা বলি, আমার রাগ যেমন তোমার কাছে মিষ্টি, তেমন তোমার সেই পাগলামোটাও আমার জীবনের সবচেয়ে বড় উপহার। সেই পাগলামির জন্যই আজ আমরা এক হলাম। পাগলামি করব না, আমি যে তোমাকে খুব ভালোবাসি, আমার ফড়িংয়ের রানী। আকাশ ম্যামকে শক্ত করে জড়িয়ে ধরল। বাইরে তখন মৃদু বাতাস বইছে। তাদের জীবনের গল্পর প্রমাণ করলো ভালোবাসা কোনো স্ট্যাটাস, অহংকার বা সামাজিক বৈষম্য মানে না। সাহস, সততা আর পাগলামো দিয়েই জয় করা যায় কঠিনতম হৃদয়। সেই রাগী ম্যাম আজ এক গরিব ছেলে সুখের রাজকন্যা।